অনেক সময় ধরে চেষ্টা করে চলেছে মেয়েটা, গাছের তলাটা ঢিল দিয়ে ছেয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গাছের ডালে সব বেঁকে দুলতে থাকা ওই পেয়ারাটা যেন তাকে ভেঙচি কেটে চলেছে। রাগ তরতর করে বেড়ে গেল বুলবুলি। তখনই দেখলো একটা কাঠ বিড়ালি ওই পেয়ারাটা লক্ষ্য করে ছুটেছে, দিল একটা তাড়া। কাঠ বিড়ালি চলে গেলেও জিনিসটা কিভাবে নিজের মুঠোয় আনা যায় বুঝতে পারল না সে। পিঠের ব্যাগ ছুঁড়ে ফেলে দিল মাটিতে। গাছটা ধীরে একবার ঝাঁকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু যেটুকু নড়ার সে নিজেই নড়ল। গাছ বাবা যে নিজ জায়গায় অটল। বুলবুলির উজ্জ্বল শ্যামলা মুখশ্রী টকটক করছে, কিছুটা রাগে কিছুটা রোদের তেজে। অবশেষে হাল ছেড়ে মাটিতে লুটিয়ে পড়া ব্যাগের সঙ্গী হলো সে। জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়া ব্যাগের বের হয়ে থাকা সুতো ধরে টানাটানি করতে লাগলো। ফলস্বরূপ ছিদ্র আরো বড় হলো। পিঠে এলিয়ে পড়া বেনি ঝোড়া। হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখলো কিছুক্ষণ, আবার ব্যাগে হাত দিতে একটা গুলতি এলো হাতের মুঠোয়। মুহূর্তে স্কুলের দৃশ্যপট চোখের সামনে স্পষ্ট হলো। টিফিনের ঘন্টা বেজে উঠতেই দৌড়ে বাইরে চলে গেল বুলবুলি। একে একে সকল ছাত্রছাত্রী বের হলো। পেছনে থেকে গেলেন অঙ্ক আপা। মাঝবয়সী মহিলা হাতে একটা ছোটখাটো বেতের কুঞ্চি নিয়ে বের হলেন কিছুক্ষণের মাঝে। উদাসীন বৃষ্টিতে ছেলে মেয়েগুলোকে দেখিয়ে চলে গেলেন শিক্ষিকাদের জন্য বরাদ্দ করা কক্ষে। দুপুরের রোদ গায়ে মাখতে কলকলি উঠল বুলবুলি। বান্ধবীদের সাথে হাতে হাত ধরে খেলতে শুরু করলো, কিন্তু খেলার মাঝপথে বাধা পেয়ে চতুর্থ শ্রেণীর মেয়েটা বিরক্তই হলো বটে। এইটা একটা ডাক দেওয়ানোর সময় হইল, তাড়াতাড়ি কন কি কইবেন। ডাক দেওয়া ছেলেটা পঞ্চম শ্রেণীর ছাত্র। গোলগাল মুখটাই একটু লজ্জা লজ্জা ভাব। মাথা চুলকিয়ে সে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আজব ক্যাসেল তো, আমারে ডাইকে নিজের সংসার যা দাঁড়ায় থাকলেন কেন? কন নাইলে আমি যাইগা। না না বুলবুলি, একটু দাঁড়াও, আমি কইতাছি। আতকে ওঠার মতো করে বলল জুয়েল। বুলবুলি এক পা পিছিয়ে গেল তার প্রতিক্রিয়া দেখে, কিন্তু আবার তাকে নিচের দিকে তাকাতে দেখে মেজাজ একটু বেশি চটে গেল। দূর মিয়া, আমার খেলাটা আপনি খেললে দিবেন? হেরা তো আমার আর নিবই না। জুয়েল ভাই আমি যাই। শেষটা বেশ নরম সুরেই বলল বুলবুলি। তাতে বোধ হয় খানিকটা প্রশ্রয় পেল জুয়েল। এই কইতাছি বুলবুলি। কন। বুলবুলির মুখের ভাঁজে ভাঁজে বিরক্তি। বুলবুলি, তোমার আমার খুব ভালো লাগে, খুবই মানে খুবই। তোমার লাগিয়া আমি একটা গুলতি আনছি। পকেট থেকে গুলতি বের করে দিল জুয়েল। বুলবুলি প্রথমটাই অবাক হলেও গুলতির কথা শুনে আর কিছু বলল না। সানন্দে সেটা গ্রহণ করলো। এতে আরো একটু এগিয়ে যাওয়ার সাহস পেল জুয়েল। বুলবুলি, আমার বউ হইবা। আব্বা আমার যেমন এক লগে থায় আমরা এমনি থাও। তোমাকে বাড়ি তো কাছে, ইচ্ছা হইলে যাইবার পারবা। বুলবুলি। অপলক তাকিয়েছিল বুলবুলি। শেষটাই ক্ষিপ্ত কণ্ঠে বলল, বউ হমো আমি আপনার স্বপ্নে। এ শখ কত আমার বউ হইব বুলবুলি। আরেকদিন অমনি কথা কইলে একদম হুজুরের কাছে যাইয়া বিচার দিমো কইলাম। দাঁড়ালো না বুলবুলি। কথার তুবড়ি ছুটিয়ে চলে গেল নিজের খেলায়। হুমকি শুনে জুয়েল দাঁড়িয়ে রইলেও হতভম্বের মতো। হুজুরের ধমকের কথা মনে হতেই আত্মা কেঁপে উঠল। এদিক সেদিক কোনো কথা শুনলেই তিনি যে তাকে দেখে নেবেন সেটা বেশ ভালোভাবেই জানা আছে। তাই বুলবুলির পিছু নেওয়ার ইচ্ছে থাকলেও সেটা কিছু সময়ের জন্য বাদ দিতে হলো। স্কুল ছুটির পর ফেরার সময় বুলবুলকে ধরলো আমিনা। একটা বেনি টেনে ধরে বলল, আমার বউ হইবা বুলবুলি? মূলত তাদের কথার পুরোটাই শুনেছে আমিনা। তখন কিছু বলার সুযোগ না পেয়ে চুপ ছিল সে, কিন্তু আজন্ম সখীর মুখে এরূপ কথা শুনে রাগ করলো বুলবুলি। তুই এডি হন সোস, ডাইনির ডাইনি একটা দিতে পারলি না তার কানের গোড়াত, যত সব। আরে রাগ করস কেন বুলবুলি? তোরে কি সুন্দর কইরা কইলো। আহা আহা, তাইলে তুইও যায় ক আমার বর হইবেন আপনি। দুম করে বুলবুলির পিঠে মারলো আমিনা। খুনসুটির ভেতর দিয়ে বাকি পথ পাড়ি দেয় তারা। আমিনার বাড়ি আগে থাকায় সে চলে যায়। বুলবুলি যায় নিজ বাড়ির দিকে, কিন্তু রাস্তার ধারে থাকা পেয়ারা গাছের উঁচু ডালে ঝুলতে থাকা পেয়ারাটা তাকে আকর্ষণ করে নিয়ে যায়। গুলতিটা ব্যবহার করতে চায় বুলবুলি। উঠে দাঁড়িয়ে স্কুল ইউনিফর্মে লেগে ধুলো বলেই ছেড়ে নিল। বেছে বেছে একটা ঢিল নিয়ে গুলতি ঠিক করে একটা পিছিয়ে বাম চোখে বন্ধ করে পেয়ারা বরাবর ঢিল ছুঁড়ে দেয়। সেটা ঠিক ঠিক পেয়ারার গোড়া ছুঁয়ে দিতে সেটা টুপ করে পড়ে যায়। ঢিলের গতি একটু কমলেও সেটা যায় গাছের পেছন দিকের রাস্তায়। পূর্বিত পরমালির ঘাড়ে ওই রাস্তা দিয়ে আসতে থাকা এই পেয়ারা বাগানের মালিক জামাল ব্যাপারীর মাথায় যেয়ে লাগে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি, এই কে রে? কই কেডা এই কামটা করলো? বজ্জাত পোলাপান, তরে আজগা পাইলে। হুমড়িদঙ্গি শুনে পেয়ারা ছেড়ে দেয় বুলবুলি। মাত্রই সেটা হাতে নিয়েছিল সে, কিন্তু জামাল ব্যাপারীকে আসতে দেখে এবং
তার কথা শুনে ভয়ে কেঁপে ওঠে মেয়েটা। ব্যাগ হাতে দৌড় দেয়, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে বলে, ও আল্লাহ রে। প্রায় 4 মিনিট দৌড়ানোর পর নিজের বাড়িতে ঢুকলো বুলবুলি। উঠানে এসে হাঁটতে দুহাত ঠেকিয়ে কিছুক্ষণ দম নিল। হৃৎপিণ্ডের কোলাহল থামতে কর্ণকুহরে প্রবেশ করলো বাবার আদুরে ডাক। আম্মা, এতক্ষণে আপনার বাড়িতে আসার সময় হয়েছে? সোজা হয়ে দাঁড়ায় বুলবুলি। বাবার স্নেহমাখা ডাক বুকের ভেতর কেমন এক বাতাস বয়ে দেয়। হৃদয়ের ধুকপুকানি কমে যায় ধীরে ধীরে। ছুটে যেয়ে বাবার কোমর পেঁচিয়ে ধরে বুলবুলি। তুমি কোন সময় আইছো আব্বা? বাড়িতে তাড়াতাড়ি আইলা, তাইলে কেন আমার স্কুলে গেলা না? মেয়ের মুখে হাত বুলিয়ে দেন জসিম মিয়া। বুলবুলির 2 বেনিতে কিছু চুল বেরিয়ে এসেছে। মুখের রঙে ক্লান্তিভাব স্পষ্ট, তবুও মেয়েটার গলায় তার লেশ মাত্র নেই। সুখ অনুভব করেন জসিম মিয়া। স্রষ্টা তাকে কত বড় নিয়ামত দিয়েছেন। কেবলই আইলাম আম্মা, খাই নাই এখনো। তোমার লাইগা বইসেছিলাম, চলো খাইয়া নেই। শুরু হইয়া গেছে না? এই তোর ব্যাগ এমন হয়েছে কেমনে? এই গুলতি কই থেকে পাইছিস? আগে কইয়া নে। তোর এই স্বভাব যাইব কবে ক আগে? অমানুষ বানাইতেছি আমি? তোর বাপে তোরে খাওয়ান দেয় না? মানুষের জিনিস দেখলে তোর জিভ খালি লকলক করে না? বিরক্ত হলেন জসিম মিয়া। ফুলবানুর এই এক স্বভাব মুখ ছুটল থামানো মুশকিল। তিনি সন্তর্পণে মেয়েকে নিজের পেছনে লুকিয়ে ফেললেন। মায়া তো আমার পালাইয়া যাইতেছে না, পরেও এডি কইতে পারবো নাকি আর মানুষরা জানাইতে চাও? শেষের কথায় কাজ হল। গজরাতে গজরাতে চলে গেলেন ফুলবানু। মেয়ের দিকে আগুন রাঙা দৃষ্টি নিক্ষেপ করতে ভুললেন না। বুলবুলি বাবার ময়লার নিচে চাপা পড়া সাদা গেঞ্জি টেনে ধরে বলল, আব্বা, এই গুলতি আমারে জুয়েল ভাই দিছে, আমি কারো জিনিস নেই নাই। নিষ্পাপ মুখে নিজের অর্ধেক কীর্তির খবর শোনালো বুলবুলি। কপালে চিন্তার ভাঁজ পড়লেও মেয়ের সামনে প্রকাশ করে না জসিম মিয়া। আচ্ছা, সব কথা শুনবো, আগে যাও হাত মুখ ধুয়ে আসো। তোমার আম্মাও কিছু খায় নাই। ভেঙচি কেটে কলপারে হাতা ধরল বুলবুলি। বিড়বিড় করে বলল, খায় নাই কা? আমার লেগে বসে রইছে? কোনো দিনও না। জসিম মিয়ার হাসির শব্দে মুখরিত হলো ছোট্ট বাড়িটার প্রাঙ্গণ। চূড়ার কাছ থেকে চেঁচিয়ে উঠলেন ফুলবানু। আপনাগো রঙ্গ শেষ হইলে আসেন, এইদিক মানুষ না খাইয়া মইরে যাইতেছে। তানভীর হায়দারের ছোটপাতে পুরো অফিসের নীরবতা বিরাজ করছে। তিনি একাই কতক্ষণ চিৎকার করলেন, তারপর শান্ত হয়ে নিজের কেবিনে ফিরে গেলেন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বসে বড় বড় দম ফেললেন তিনি। মেজাজটা বেজায় চটে আছে। তার মতো অফিসের একটা কর্মী কাজের না। প্রতিদিনের পৃথিবী তার ক্লান্ত প্রচেষ্টায় এতটা পথ পাড়ি দিয়ে এসেছে। আজ সব মানুষ ফ্যাক ডাকেই পত্রিকাকে চেনে। তার ধারণা অনুযায়ী এটা 90% কৃতিত্ব তার একার। নির্বাহী সম্পাদকের পদে থাকা সেই মানুষটার কথা আজ অফিসের কেউ গা করছে না। রাগে চিড়বিড়ি ওঠেন তানভীর সাহেব। সেই রাগাগ্নির অগ্নুৎপাতের সময় কাছের টেবিলে পড়ে থাকা আধখাওয়া আপেলের চিহ্ন বিশিষ্ট ফোনটা বেজে ওঠে। চোখ ঘুরিয়ে কলারকে দেখে বিরক্ত হন তিনি। লক বাটন চেপে শব্দ দূষণ বন্ধ করে দেন। কল কেটে যাওয়ায় কিছুক্ষণের মাঝে আবারও রিং আসতেই রিসিভ করলেন। ধরছি না যখন, তখন এটা বোঝা উচিত যে আমি ব্যস্ত। চিৎকার করছো কেন? শখে পড়ে তোমাকে কল দিইনি। আমাদের পার্লার নিয়ে যে আর্টিকেল লেখার ছিল সেটা লিখেছো তো? লেখা হয়ে গেছে, কালকের পত্রিকায় আসবে। দেখো যেন এক কোণে না পড়ে থাকে। এর জন্য কিন্তু মোটা টাকাও দেও। এর জন্য যে তুমি আমাকে টাকা দিয়েছো, সেজন্য যে দিনে 14 বার মনে করানো কিছু হয়নি। বিজ্ঞাপন ছাপাতে চাইলে এমন খরচ করতেই হবে, এতে এত দেমাগ দেখানোর কিছু নেই। আশ্চর্য, আমি দেমাগ দেখালাম কখন? তোমার কাছে রিকোয়েস্ট করেছি বলে ভেবো না তোমার সব মিস্টেক আমি ভুলে গেছি। নিহাতি তোমার নিউজ পেপার ভালো চলে, নয়তো আমার কোনো ইচ্ছেই ছিল না আমার এত শখের পার্লার নিয়ে তোমার ওই পেপারে কিছু লেখা। রেখা, তুমি চুপ করতে পারো? দিনে কতবার খোঁচা দিতে তোমার ভালো লাগে? মসৃণ চোয়াল শক্ত হয়ে আসে। রাগ সামলানোর চেষ্টা করছেন তানভীর। একদম ধমক দেবে না। গত 1 মাস ধরে তোমাকে একটা কাজের মেয়ের কথা বলছি, তুমি শুনেছো? সারাদিন এত খাটুনির পর বাড়ি যেয়ে ওসব থালাবাটি ধুতে আমার জাস্ট অসহ্য লাগে। হয় আগামী 1 সপ্তাহের ভেতর তুমি একটা কাজের মেয়ে আনবে, আর নয়তো আমাকে আর পাবে না। শেষেরটা করলে আমি ধন্য হই। মনে মনে বললেও মুখ পর্যন্ত সে কথা আর নিয়ে এলেন না তানভীর। খুশি একটা ধমক দেওয়ার ইচ্ছেকে মাটি চাপা দিয়ে বলল, তুমি যে একটা ব্লান্ডার করেছো, এর কিন্তু 2 মাসে হয়নি। এরপরেও তুমি সেই বিষয় নিয়ে এত চিৎকার করতে পারো কিভাবে? জাস্ট ইরিটেটিং। জাস্ট ইরিটেটিং, তাই তো।
এখন তো এমনই মনে হবে না? যা করার আমি তো করেছি। তুমি তো দুধে দেওয়া তুলসী পাতা। ওই মেয়েটার সাথে কি কি করেছো আমি কি ভুলে গেছি? তোমার কারণেই আজ এই প্যাচের ভেতর পড়েছে, নয়তো ওই 2 টাকার মেয়েকে সাইজ করা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। খট করে ফোন রেখে দিলেন তানভীর সাহেব। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে। সেটাকে থামানোর জন্যই এই কৌশল। নিজ স্ত্রীর উপর আরেক দফা ছুটলেন তিনি। বয়স 30 পার হলেও এই মহিলার বুদ্ধিশুদ্ধি কিছুই হয়নি, অন্তত তানভীর সাহেব এটাই মনে করেন। স্যার আসি? আসুন, ফাইল হাতে রুমে ঢোকেন একজন কর্মচারী। বসুন। স্যার ফাইলটা ঠিক করছি, এবার প্লিজ একটু চেক করে দেখবেন। পুরো আর্টিকেল পড়ে সন্তুষ্ট হলেন তানভীর হায়দার। এসে বললেন, এবার একটা খবর বানিয়েছেন, শুনুন। মানুষের কাছে পপুলার হওয়ার শর্টকাট উপায় হলো বিশেষ কিছু করা। এই যেমন আপনার আর্টিকেল, মানুষ রেপ কেসে ভিকটিমের পক্ষে থাকে, আপনি সেখানে আপনার ইনভেস্টিগেশন দিয়ে পুরো কেসটাকে পাল্টে দিয়েছেন। এটা কিন্তু যে সে কথা নয়, কি প্রমাণ হবে সেটা পরে দেখা যাবে। এখন অন্তত এখনকার মতো এটাই মার্কেট পাবে। অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট আমাদের পাবলিসিটি দরকার, বুঝেছেন? ইয়েস স্যার। উঠে যান কর্মচারী। দরজা চাপাতে চাপাতে আরও একবার দেখে নেন তানভীর সাহেবের সুন্দর মুখশ্রী। হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে লোকটা। কার গল্প আবার পাল্টে দিচ্ছে কে জানে। ভ্যান নিয়ে বের হবার পথে বুলবুলি এসে বাধা দেয়। তার জ্যোৎস্না মাখা মুখশ্রীতে অমাবস্যার ছায়া। কি হয়েছে আম্মা? আব্বা, আমি মেলায় যাবো, নিয়ে যাইবেন না? নিষ্পাপ প্রশ্ন। সঠিক উত্তর দিতে বাঁধল জসিম মিয়ার। ইস্তস্তত করে বিক্ষিপ্ত হাসলেন। গলায় বুঝ ফোলানো গামছা দিয়ে মুখ মুছে বললেন, আজকার কোন সময় যাবো মা? কাল যাই? কাল যাইবা পাক্কা? ঘাড় হেলিয়ে প্রশ্ন করে বুলবুলি। হ হ, যাইব না ক্যারে? তার তো ঠ্যাহার গাছ আছে, ঝাঁকি দিলেই ফরফরাইয়া পড়ে। হ্যাঁ, গাছ উড়াইয়া লইয়া তোমার আহ্লাদ পূরণ করব, কোনো সমস্যা নাই। ঝাঁঝ নিয়ে বললেন ফুলবানু। কাঁধে রাখা ঝুড়ি শরীরের সমস্ত শক্তি দিয়ে ফেললেন। নিজের মতো করে উঠান পরিষ্কার করতে লাগলেন। বুলবুলির চোখ ছলো ছলো করে উঠল। মায়ের কঠিন কথা বহন করতে পারল না ওই কোমল তনু। থাক আব্বা, অন্য কোনো দিন যাবো নে। বিরক্ত হলেন জসিম মিয়া। বউটা সবসময় এমন খটমটে কথা বলে যে মেয়েটার মন মরে যায়। কে বলেছে তাকে এভাবে বলতে? তিনি তো কথা বলছিলেন। মন খারাপ করো না আম্মা, আমি তোমারে নিয়ে যাবো, সত্য বলতেছি। আচ্ছা আব্বা। হালকা পানির আভাস চোখ জুড়ে। ঠোঁটের কোনায় অস্পষ্ট হাসির ঝিলিক। দৃশ্যটুকু বুকে পকেটের ছেঁড়া ফাঁকায় নিয়ে চললেন জসিম মিয়া। পা চালাতে চালাতে ভাবলেন কিভাবে আরেকটু টাকা জোগাড় করা যায়। এলোপাথারি ভাবনার ধাক্কায় মাঝ রাস্তায় এসে পড়লেন, কিন্তু ঠিকই পেলেন না। যখন ঠিক পেলেন তখন বড্ড দেরি হয়ে গেছে। বিশাল দেখি এক ট্রাকের ধাক্কায় তখন তার ভ্যান খাদি এবং জসিম মিয়া ছিটকে পড়লেন অদূরে। হাস্যোজ্জ্বল রৌদ্রমুখর দিনে মানুষগুলোর মুখে মেঘের ঘনঘটা। কুড়িঘটার আশেপাশে যেন হাট জমেছে। ফুলবানুর বিলাপের হাহাকার ধ্বনি অপরিচিত মানুষগুলোর শুষ্ক চোখ ভেজাতে সক্ষম হচ্ছে। জসিম মিয়ার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। ট্রাকের ধাক্কা সরাসরি তার শরীরে লেগেছে। শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। দেহাবৃত কাফনটাও আর নিজ রং ধরে রাখতে পারেনি। সবকিছুর মাঝে বুলবুলি নিশ্চুপ হয়ে আছে। 2-4 জন তাকে বলেছে এটা তার বাবা, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। জসিম মিয়া কিছু সময় আগেই বলে গেলেন তাকে মেলায় নিয়ে যাবার কথা। তাহলে এর মাঝে এসব কোন ধরনের মশকরা? বুঝে পায় না বুলবুলি। আর লাশটার আছেই বা কি দেখার মতো? ছিন্ন ভিন্ন শরীর এক করে কাপড়ে ঢেকে রেখেছে। মানুষ এলেও তার ধারে কাছে খুব কম জনেই যাচ্ছে। এত ভয়ঙ্কর দেহ দেখার মতন মানসিক শক্তি সবার নেই। কি শুরু করলা ফুলবানু? এমনে আশ্রাইলে কোনো কাম হইব না, আল্লাহ নারাজ হইব বই। এমনে কাহিন্দ না, মায়াডার মুখটা একটু দেখ। নাকমুখ ছেঁকে রাখা একটা মহিলা ফুলবানুকে বোঝাতে লাগলেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হলে মহিলাদের ভিড় ছেড়ে বাইরে এলেন। একটু দূরে দণ্ডায়মান স্বামীর কাছে যেয়ে বললেন, হ্যাঁ রে ডাইকা, আমি কি কইতাম? একটু বুঝান, হ্যার বাপে যে মরছে এইটা হ্যাঁ বুঝতে পারছে না। বাপের লাগিয়া দোয়া করতে কেন, মার কাছে যাইতে কন, এডিও আমার কইয়া দেওয়ার লাগবো। বিরক্ত হলেন মহিলা। এই বুদ্ধি নিয়ে ইমামতি করে কিভাবে লোকটা কে জানে, কিন্তু তার কথা শুনে তিনি দাঁড়ালেন না। এক বাচ্চাকে নিয়ে ভিড়ের ভেতর থেকে বুলবুলিকে নিয়ে আসলেন। তখনও বাতাসে ভাসছে ফুলবানুর চিৎকার। ও আল্লাহ, আমার কি হইল গো? আমারে সাইরা আপনি কই গেলেন গো? আল্লাহ, তুমি এটা কি করলা? ইমাম হুজুরকে ভয় করে চলে বুলবুলি।
লোকটা ভালো, কিন্তু ছুটে গেলে খবর করে ছাড়ে। মক্তবে পড়া শেখার সময় বেয়াদবি করলে তার শাস্তি থেকে কেউ রেহাই পেত না। সেজন্যই তো জুয়েলকে তার নাম করে ভয় দেখিয়েছে। কিন্তু আজ যখন তিনি নিজে ডেকেছেন, ভয়ে ভেতরে ভেতরে শুকিয়ে এতটুকুন হয়েছে বুলবুলি। হিসাব অনুযায়ী শাস্তি পাওয়ার মতন কিছুই করেনি সে। আম্মা, আপনি কি জানেন আপনার মা এখানে কাঁদতেছে কেন? সবাই বলতেছে আব্বা মারা গেছে, এর লেগা। সবাই বলতেছে, আপনি জানেন না? আব্বা তো বাহিরে গেছে, মরে যাবো কেন? কাল আব্বা আমারে মেলায় নিয়ে যাইতে চাইছে। ইমাম সাহেব বুঝতে পারলেন না এমন নিষ্পাপ সরলতার বিপরীতে কি করে জগতের কঠিন সত্যের বাণী তাকে শোনাবে। আম্মা, আজ বিকেলে আপনার আব্বাই ট্রাকের সঙ্গে ধাক্কা খাইয়াছেন। দুর্ঘটনা খুবই ভয়াবহ ছিল। সেই জায়গাতে তার মরণ হইয়াছে। আপনার আব্বাই আর বাইসে নাই। এইখানে তার লাশ শুইয়া রয়েছে। বুলবুলির মাথায় হাত বুলিয়ে বললেন ইমাম সাহেব। অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল বুলবুলি। আবারই বিষয়টা ভাবতেই মাথা কাজ করা বন্ধ করে দিল। আব্বা কোথায়? সে কি সেখানে যেতে পারবে? আব্বার কাছে? আমি তাইলে কি করবো? বুকটা হুহু করে উঠল। ইমাম সাহেবের কি জবাব দেবেন হাতড়াতে লাগলেন। নরম সুরে বললেন, আল্লাহর কাছে দোয়া করেন আম্মা। আল্লাহ জানি আপনার বাপের গুনাহ মাফ করে দেয়। আর আপনার মার কাছে যান। এমন কইরা কানলে আপনার আব্বাও কষ্ট হইব। এইটা তারে বুঝান। ঘুরে দাঁড়ালো বুলবুলি। দৃষ্টি সীমানার দেখতে লাগলো জুয়েলকে। তার পাশে পেয়ারা বাগানের মালিক জামাল ব্যাপারী। তিনি এগিয়ে এলেন। রুক্ষ চেহারা নিয়ে আড়াল করে রাখা কোমল সত্তার প্রকাশ ঘটল। মেয়েটাকে এগিয়ে নিয়ে গেলেন বাবার লাশের কাছে। বিনা বাক্যে গেল বুলবুলি। কাফনের কাপড় সরাতেই নিজ পিতার মুখশ্রী তার ভেতরটাকে নাড়িয়ে দিল। চঞ্চলা হরিণীর মতো মেয়েটা শান্ত হলো নিমিষে। চোখের মণিজোড়া স্থির হলো। এর সময় কেউ এসে তাকে মায়ের পাশে বসিয়ে দিল। ফুলবানো তাকে টেনে নিলে নিজের বুকে। তখনও তার বিলাপ থামেনি। পাশ থেকে চাচি সম্পর্কিত মহিলাটা তখন সান্ত্বনার ভঙ্গিতে বলেছেন, কাইন্দের না ভাবি, যেই আল্লাহ নিছে সেই আল্লাহ দেখবো। আপনি গো চিন্তা কিয়ে? বুলবুলি চাচাই আছে না, সব জায়গা জমিন তো তখন হামাগই। মানে বুলবুলি চাচার সব দেখা রাখবো, আপনি গো দেখবো। আর কান্দের না ভাবি। ক্রন্দনরতা ফুলবানুর কানে কথার অল্পই ঢুকলো, আর তার চেয়েও কম ঢুকলো তার মাথায়। কিন্তু আশপাশে থাকা মহিলারা বিষয়টা বুঝতে সময় নিলেন না। সারা মাস খোঁজ না নিতে আসা ছোট ভাই ব্রাদারি হক নিয়ে হাজির হয়েছে। ভালোই, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। বাদ মাগরিব জসিম মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন হলো। সবাই চলে এলেও চক্ষুর আড়ালে থেকে চলে গেল বুলবুলি। সদ্য বানানো মাটির ঢিবির ভেজা কণার দিকে তাকিয়ে রইল। এখনো সেখানে মানুষের হাতের ছাপ স্পষ্ট। হুট করে অভিমানে মনটা চেয়ে গেল। আব্বা কিভাবে তাকে ফেলে রেখে চলে গেল। সময় গড়ালে কুকুরের ডাকে ধ্যানভঙ্গ হলো তার। আকাশের দিকে তাকিয়ে বুঝলো রাত হয়েছে অনেক। অন্তত কবরস্থানে থাকার মতন আর নেই। উঠে দাঁড়িয়ে ফের কবরের দিকে তাকালো। আজ থেকে তাহলে আব্বা এই ঘরের বাসিন্দা। বাড়ির কাছে আসতেই চিৎকার চেঁচামেচি শুনতে পেল। বিরক্ত হলো বুলবুলি। জসিম মিয়ার প্রস্থানে তার চোখ ভেজেনি বলে অনেকে বিরক্তি করতে ছাড়েনি। কিন্তু সে কি করবে? তার তো অভিমানে মনটা চেয়ে আছে। মন চাইছে আব্বার কোমর জড়িয়ে বলুক কেন তাকে একা রেখেই বিদায়। বুকটা ভার ভার লাগছে। মাথায়ও বেশ যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার উৎপাত হয়েছে মাকে জড়িয়ে ধরার পর থেকে। কিন্তু মায়ের বিলাপ আর শোনা যাচ্ছে না। তার বদলে ভেসে আসছে কারো তীক্ষ্ণ স্বরের চিৎকার। বাড়ির ভেতরে যেতেই বুলবুলি বুঝলো আজ সে নিজেই পৃথিবীর আকাশের সাথে সাথে জমিনটুকুও হারিয়ে ফেলেছে। রাত করে বাড়ি ফেরা রেখার জন্য কোনো নতুন বিষয় না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। সে পয়সা কামাবে আর সময় দেবে না তা তো হয় না। তবে এখানে সময়ের সাথে সাথে উপরি হিসেবে আরও কিছু দরকার পড়েছে। রেখার ধারণা এমনটা সবাইকে ফেস করতে হয়। পথ চলতে গেলে তো কত কিছুই সম্মুখীন হতে হয়। তাই বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। সে বরং এসব উপভোগ করে। ক্লায়েন্টরা যখন বলে আপু আপনার কাছ থেকে যাওয়ার পর তো আমার দিক থেকে কেউ চোখেই ফেরাতে পারছে না, বারবার ঘুরে তাকাচ্ছে। জানেন না আপু, এই 2 মাস আগেই আমি জয়েন করলাম আর আজ আমার বস আমাকে তার প্রিয় বানিয়ে নিয়েছে। সাডেন প্রমোশন। তবে আমার বিশ্বাস এটা আপনার হাতের কামাল। আমার মুখটা যা বানিয়ে দিয়েছেন না, বস তো ডুবে ডুবে জল খায় আজকাল। এমনও তার রিভিউ বাক্য শুনে রেখার বুকটা গর্বে ফুলে ওঠে। নারীর লুকানো সৌন্দর্য ফুটিয়ে তুলতে তার যত কসরত। সৌন্দর্যের অবহেলা সে সহ্য করতে পারে না। কোনো মেয়েদের এত কোমল সৌন্দর্য ঘরের 4 দেয়ালের মাঝে অপচয় হবে। বিশ্ব দেখুক কি আছে নারীর কাছে।
নিজ বোঝ তাকে এগিয়ে নিয়েছে অনেকখানি। আজ অনেকের আইডল, অনেকের স্বপ্নের রানী। তবে দুঃখের বিষয় তানভীর চাই তাকে বুঝলো না। বুঝবে কি করে? অফিসের বিয়েটা তো চোখে ঠুলি পরিয়ে রেখেছে। দিনের 24 ঘন্টা আর 18 ঘন্টায় থাকেই এই মেয়ের সাথে, আর বাকি 6 ঘন্টা ব্যয় করে রেখার সাথে ঝগড়া করতে। কিরে কান্দস না কেন? কান গলা ফাটাইয়া কান। ঘরের তালা খুলে জড়পড়ো নাই বিরক্ত হলো সে। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, একরকম তাণ্ডব যেন বয়ে গেছে এর উপর দিয়ে। এগুলো সব তাকে গোছাতে হবে ভেবে নিজের ভেতরকার প্রতিবাদী সত্তা ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আমাকে কেন গোছাতে হবে? এসব কি আমি একা করেছি? তানভীরকেও করতে হবে। বাইরে তো শুধু ও একা কাজ করে না, আমিও ঘাম ছড়াই। তাহলে ভেতরের কাজ আমি একা করব কেন? উপযুক্ত যুক্তি পেয়ে মুখ ফিরিয়ে নিল রেখা। মনে মনে স্বস্তি পেল নিখুঁত যুক্তি পাওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাইরে থেকে আনা খাবার দিয়ে ডিনার সারল। তানভীরের জন্য অপেক্ষা করার ইচ্ছে না থাকলেও ফেসবুকিং করে কিছু সময় কাটালো। নিজের লাস্যময়ী ছবিতে ফলোয়ারদের আগ্রহ ভরা কমেন্ট দেখে আনন্দ লাগলো। বিশেষ করে পুরুষ আকাঙ্ক্ষীদের ব্যবহৃত ভাষাগুলো যেন মনে শিহরণ জাগায়। কই, তানভীর তো কখনো এভাবে বলেনি। বেশ কিছু সময় পর তানভীর এলে নিতান্ত অনিচ্ছায় গেট খুলে দেয় রেখা। তানভীরের হাতের 3টা ব্যাগ দেখেও মুখ ফিরিয়ে চলে আসাটাকে বেশি যুক্তিযুক্ত মনে করে। তানভীর বলে, একটা ব্যাগটা নিতে পারো, দেখছো যে আমার নিতে কষ্ট হচ্ছে। কেন? আমি নেবো কেন? বাড়িঘর গোছাতে যে আমার কষ্ট হয় সেটা কি তুমি দেখো? মুহূর্তেই ফোঁস করে উঠল রেখা। তুমি করোটা কি যে তোমার কষ্ট হবে? তাই তো, আমি তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, তাই না? যত রাজ্যের কাজ তুমি করো। গেট লক করে তানভীর বলল, এই রাতে তোমার রেকর্ডার অন করো না। আই এম ভেরি টায়ার্ড নাও, জাস্ট গো অ্যাওয়ে ফ্রম মাই আইসাইট। তানভীরের শান্ত কণ্ঠে বলা কথাগুলো হজম করতে কষ্ট হলো রেখার। ধপ করে যেন মেজাজের বাতি জ্বলে উঠল। আইসাইট? তোমার আইসাইট আমি থুতু ফেলি। ওই আইসাইটে যে কি করো আমার ভালোই জানা আছে। 2 দিন, আগামী 2 দিনের মাঝে বাড়িতে কাজের লোক চাই আমি, না হলে দেখবে তোমার গোমর আমি কিভাবে ফাঁস করি। আশ্চর্য, কাজের লোক লাগবে বললেই হয়, বারবার এভাবে গোমর ফাঁসের কথা বলো কেন? শুনবো কেন? আজ মিরর হোটেলে তোমার পিএকে নিয়ে 4 ঘন্টা তুমি কি করেছো? আনসার মি। 305 নাম্বার রুমে ওই পেতনিকে নিয়ে তুমি কি করেছিলে? আমি জানি না ভেবেছো? ফুঁসতে লাগলো রেখা। চমকে উঠলেও সেটা প্রকাশ করলো না তানভীর। শান্ত কণ্ঠে বলল, আজকাল আমার উপর নজরদারি রাখতে শুরু করেছো? বাহ, ইন্টারেস্টিং। কিন্তু একটু ভালো করে নজরদারি রেখো। আমার সাথে শুধু পিয়ে না, আরও 3 জন ছিল, ওরা পরে এসেছে। পুরো ইনফরমেশন কালেক্ট না করে যদি নিউজ টেলিকাস্ট করো তাহলে তো মুশকিল। দাঁড়ালো না তানভীর। কোনো রকমে কথা শেষ করে ওয়াশরুমে যেয়ে আশ্রয় নিল। মিথ্যেটা শক্ত ছিল না। রেখার হাত থেকে নিস্তার পেতেই এ টেকনিক। রেখাকে কিছুটা চিন্তিত মনে হলো। হোটেলের রিসেপশনিস্ট তার নিয়মিত ক্লায়েন্ট। মেয়েটা তাকে অর্ধেক ইনফরমেশন দিল কেন? তার হিসেব গোলমাল লাগছে। সমীকরণ না মিলিয়ে চিৎকার করলো সে, আমার কাজের লোক 2 দিনের মধ্যেই চাই। কি নাম তোর? নামের কি পাহাড়! যাক, তোকে যে জন্য আনেছি সেই কাজের নমুনা কই? ওরকম করে তাকিয়ে আছিস কেন? তোকে কি এমনি এমনি ভাত দেবো? ঘরের কাজ কে করবে? শোন, আজকে বলে দিচ্ছি, রোজ রোজ যেন বলতে না হয়। আমি চলে যাওয়ার আগেই সকালের নাস্তা বানাবি, আর যাওয়ার পর দুপুরের খাবার, রাতের খাবার সন্ধ্যার সময় রান্না করবি, যেন গরম থাকে। ঘর বাড়ি সব গুছিয়ে রাখবি, আর জিনিসপত্র এদিক সেদিক হলে তোর খবর খারাপ আছে। ব্যবস্থা করছি। ওয়াশরুম থেকেই চিৎকার করলো তানভীর। রেখাকে ঠান্ডা রাখতে হলে আপাতত তার সাথে তাল দিয়ে চলতে হবে। সেটাই করবে তানভীর। বুলবুলির ছোট চারা ধুরন্ধর মানুষ। বড় ভাইয়ের দাফন হতে না হতেই সম্পত্তির কথা উঠিয়েছে সে। ফুলবানু ফকিরের আবহে থাকলেও মেয়ের চিন্তা তার মাথায় ছিল। বেঁচে থাকার এই শেষ অবলম্বনকে কি করে ভুলবেন তিনি? তাই দেবরের কথায় নড়ে উঠলেন। কথার ভাঁজে বুঝলেন তার সুযোগ সন্ধানী মনের অস্তিত্ব। মেয়ের ভাগের একরত্তি সম্পত্তিটুকুর দিকে তার নজর পড়েছে। ভাবি, আমি তো আপনাকে ভালো চাই, তাই না? ভাইয়ার মাইয়া তো আমারও মাইয়া, তাই বলতাছি ধানি জমিটা আপনি আমার নামে লেখা দেন। আপনারও লাভ, বুলবুলিরও লাভ। বুলবুলির লাভ আপনার না দেখলেও চলবো। আমার মায়া নিয়া আমি যা পারি করুম। এইটা তো কিছু হইল না ভাবি, আপনি একা মানুষ, কত দিক দেখতে হয় আপনারে, পারবেন না। না পারলে লোক রাখবো। ফুলবানুর শান্ত উত্তর। বাড়ির মানুষ থাকতে আপনি লোক রাখবেন ভাবি? হাই রে, কি আপনার বিশ্বাস লাগে না? বুলবুলির চাচি কথা বলল। আশেপাশে মানুষ কমতে শুরু করেছে। মুরব্বী গোছের মানুষেরা আগেই প্রস্থান নিয়েছে, যার ফলে কথা বলতে ভাবতে হচ্ছে না বুলবুলির চাচাকে।
যার ফলে কথার তুবড়ি ছুটিয়ে দিলেন তিনি। সেটা সহ্য হলো না সদ্য বৈধব্য বরণ করে নেওয়া ফুলবানু। শোকের আবহ থেকেই তাকে জবাব দিতে হলো, কিন্তু চরিত্রে আঘাত এনে কথা বললে তিনি ঠিক থাকতে পারলেন না। বুলবুলির চাচা এবং চাচির অনবরত কথার হুল তাকে বিদ্ধ করলো। এক পর্যায়ে বড় বড় করে শ্বাস নিতে হলো তাকে, আর তার পরপরই হেলে পড়লেন তিনি। আশপাশের মানুষ এতক্ষণ চুপ থাকলেও এবার ফুলবানুর কাছে ছুটে এলো। রাত্রির আঁধারের মাঝে ডাক্তারের কাছে ছুটল এক প্রতিবেশী। সময়ের ব্যবধানে ডাক্তার এলেও পাস্ট পার্টিসিপল টেন্সের উদাহরণকে সত্যি করে দিয়ে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। বুলবুলি তার আসমান জমিন দুই হারালো। রক্তে মাংসে গড়া পাথরকে কি বলা যায় ভেবে পেলেন না ভদ্রমহিলা। একটু আগে যাকে উপদেশ দিচ্ছিলেন মাকে সামলানোর জন্য, এখন মন চাইছে তাকে বুকে নিয়ে কাঁদতে। মায়ের লাশের সামনে বুলবুলি স্রেফ একটা পাথরের মতন বসে আছে। বাবা হারানোর দিন পেরোয়নি, এর মাঝে তাকে নিঃস্ব করে দূরদেশে পাড়ি দিয়েছে মা। বুলবুলি জানে না দূরদেশ কতটা দূরে, ঠিক কতটা পথ অতিক্রম করলে বাবা মাকে আগে ঝলকে দেখা যাবে সে জানে না। আর রাখা ঠিক হইব না, হুজুর মাটি দেওয়ার ব্যবস্থা করেন। চোখের কোলে জমে থাকা অশ্রু মুছে বলল বুলবুলির চাচি। মুখে শোকের ভাব ধরে রাখা বেজায় মুশকিল হচ্ছে। বুলবুলির চাচা সেটা পারছিল না বলেই তাকে ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছে বাড়ির বাইরে। সম্প্রতি নিজেদের হওয়ার আনন্দ এখন প্রকাশ করা যাবে না, অন্তত 2-3 দিন দুঃখ মুখে নিয়ে থাকতে হবে। নড়ে চড়ে বসলেন ইমাম হুজুর। এক পলক বুলবুলি দেখে চোখ নামিয়ে নিলেন। কি হলে ওই অবুঝ শিশুকে সান্ত্বনা দেবেন বুঝতে পারলেন না। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন কবরস্থানের দিকে। রাতটুকু পার করতে চেয়েছিলেন। বুলবুলির চাচা বলে গেল লাশ বেশিক্ষণ রাখা উচিত হবে না। এই মধ্যরাতেই ফুলবানুর শেষ বিদায়ের বাহন তৈরি করতে হবে। জামাল ব্যাপারে এগিয়ে এসে মৃদু ধাক্কা দিল বুলবুলিকে। বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল। নির্বিকারে চেয়ে রইল বুলবুলি। মাথায় এক ধরনের ভোঁতা যন্ত্রণা বোধ হচ্ছে, কানে কেমন চিঠি শব্দ করছে। শ্বাস নিতেও যে কষ্ট হচ্ছে এটা এতক্ষণে বুঝল সে। কি অদ্ভুত, একটু কথা বলতে মন চাইছে না। মুখ বুঝে সরে গেল জামান ব্যাপারে। একবার বলতে চাইল, বুলবুলি তোরে ওই মগডালের পেয়ারাটা দিব, একটু কান মা। বলতে পারলো না। সব জায়গায় সবাই সবকিছু বলতে পারলো না। চাচির কোলে থাকা বুলবুলিকে এটা বলা তার জন্য অনধিকার চর্চা করা হবে। লোকচোখে অতি দরদি খেতাব পেতে হবে। কিছুক্ষণের মাঝে বড়ই পাতায় গোসল হলো ফুলবানু। তার চূড়ান্ত যাত্রার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হলো। কেউ একজন বুলবুলিকে বলল, মায়ের মুখটা দেখানে বুলবুলি, আর কেউ নাই তোর। বুলবুলির কানে শুধু শেষটুকুই বাঁচতে লাগলো, আর কেউ নাই তোর, আর কেউ নাই তোর। খালি বাড়িতে বুলবুলিকে থাকতে হয়নি। চাচা নিজ গরজে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, যত্ন করে 3 বেলা খাইয়েছে। ঠিক 3 দিনের মাথায় চেয়ারম্যানের উপস্থিতিতে বুলবুলির সকল সম্পত্তির দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এই স্বার্থের দুনিয়ায় এমন কাজ কি করে? পথে দাঁড়াতেই বিরক্ত বোধ করলো তানভীর। গ্রামের আবহাওয়া তার বরাবরই অপছন্দের। আজকে অফিস মিস দিয়ে গ্রামে আসার শুধু একটাই কারণ, কোনোভাবেই উদ্দেশ্য সফল না করে শহরে ফেরা যাবে না, নয়তো রেখার সেই ক্যাচ ক্যাচ। আর ভালো লাগে না এসব। সোজা ঢুকলেন চেয়ারম্যানের বাড়িতে। সারা বাড়িতে যেন উৎসব লেগে গেল। চেয়ারম্যান পারলে নিজের চেয়ার উঠিয়ে এনে দেন। এই তানভীর হায়দারের সাহায্যে তার বহু পুরনো কীর্তি মাটি চাপা পড়েছে। আজ সেখানে গাছ হয়ে ডালপালা গজিয়েছে এবং সেটা সন্তর্পণে লোকচক্ষুর আড়ালে রেখেছে তানভীর। বিনিময়ে তিনি মাঝে মাঝে 2-1 কাপ চা খান। এমন মহান লোককে কিভাবে আপ্যায়ন না করেন তিনি? স্যার, আপনি আসবেন আমারে বললেই আমি যাইতাম আপনারা নিয়ে আসতে। নিয়ে আর কি আসবে, আমি তো গাড়ি নিয়ে এসেছি। লজ্জিত হাসলেন চেয়ারম্যান। গলা খাঁকারি দিয়ে বললেন, স্যার হঠাৎ মানে আপনার অফিসে গেছিলাম, শুনলাম অনেক ব্যস্ত আছেন আজকাল। আপনার দরকার হলে এই অদমের খালি একবার ডাক দেবেন। খাপছাড়া ভাবে বললেন চেয়ারম্যান, পাছে ভয় কোনোভাবে যেন লোকটা ছুটে না যায়। ব্যস্ত ছিলাম বটে, কিন্তু আমারই আসার দরকার ছিল। ভালো কথা মনে করেছ। আমার একটা কাজের মেয়ে দরকার, কম বয়সী, 10-12 এমন। বয়সের ব্যাপারে রেখা কিছু বলেননি, কিন্তু তাতে কি? নিজের দিকটা দেখতে তানভীর ভুলে যাবে নাকি? কপালে ভাঁজ ফেলে চিন্তায় বসলেন চেয়ারম্যান। তবে ক্ষণিকেই সে ভাঁজ মিলিয়ে গেল। চট করে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি একটু বসেন স্যার, মাইয়া একটা আছে, আমি আনার ব্যবস্থা করি। চটজলদি বুলবুলি চাচার সাথে দেখা করলেন চেয়ারম্যান। লোকটা শুনলেও রাজি হবে বলে মনে হলো না, কিন্তু চেয়ারম্যান আছুর বান্দা হয়ে ধরলেন। আরে মিয়া পাগলামি করো কেন? এই মাইয়া গেলে হ্যার জায়গা জমি সব তোমার। আবার এই আপদ নিয়ে বেড়ানোর চিন্তাও থাকবে না। লোকের কাছে কইবা শহরে থেকে ভালো মতন পড়াশোনা করব, এই লাইগা বোর্ডিংয়ে দিছ। 2 দিন পর কইতে পারবা মাইয়ার পাঙ্কা গজেছে, তাই আমাগরে আর চিনে না।
কাহিনী শেষ। বুলবুলির চাচাকে ভাবতে দেখে চেয়ারম্যান কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোমার কাছে কি বুলবুলিরে মাগনা নিমুনি? তোমার হাত বইরেই দেবো। শেষের কথায় রাজি হলো। নগদ নোটের লাভ যেন লোকটার মুখ দিয়ে লালা ঝরতে লাগলো। ছুটে বাড়িতে যেয়ে বুলবুলির গোছকাজ শুরু করলো। বুলবুলি জিজ্ঞেস করতে বলল, শহরে ভালো স্কুল পাইছি, ওইখানে এক লোক আইসা, তার লগে তুই যা, খুব পড়াশোনা করবি, ঠিক আছে? বুলবুলির মন মানতে চাইল না। বাবা মাকে রেখে এক পা নড়তে ফাই দিল না মনটা। কিন্তু গত কয়েকদিন চাচির অবহেলা, চাচাতো ভাই বোনদের ব্যবহার যেন প্রতি মুহূর্তে বুকে হুল ফুটিয়ে দিচ্ছিল। অন্তত সেটা থেকে বাঁচতে পারবে ভেবেই নিজের একটা ছোট্ট পুঁটলি নিয়ে অজানার পথে পা বাড়ালো। তানভীর হায়দারের সামনে তাকে হাজির করা হলেই তাকে আপাদমস্তক দেখল সে দৃষ্টি বুলবুলির কাছে বড় অপরিচিত এবং ভয়ঙ্কর লাগলো। বুকে রাখা পুঁটলিটা আরো শক্ত করে খামচে ধরল সে। বাবা মা কিছু বললো না? সন্দেহের দৃষ্টিতে চেয়ারম্যানের দিকে তাকালো তানভীর। চল্লিশার্ধ তানভীরের সে দৃষ্টি যেন হুট করে ভয় ধরালো চেয়ারম্যানের অন্তরে। বাপ মা নাই স্যার, কয়দিন আগেই সব মরিয়া গেছে। যাক, তাহলে কোনো কেউ নেই নাকি আছে? বুলবুলি চাচার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তানভীর। সে সবিকে মাথা নাড়ল, মুখের চওড়া হাসি দিয়ে বোঝালো কোনো কেউ নেই। তানভীরের গাড়িতে যখন বুলবুলি উঠলো তখন ভিউ মিররে চাচার পেছন দিকটা দেখে বুকটা থক করে উঠল। ঠিক যেন বাবা যাচ্ছে। ছুটে চলা রাস্তার এক প্রান্তে জুয়েলকেও দেখলো। সে কি আজও তাকে বিয়ে করতে চায়? পেয়ারা বাগানের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো মগডালের সেই পেয়ারাটা আর খাওয়া হলো না। গ্রামের সীমান্তে এলে হিমাম হুজুরের কণ্ঠ পাওয়া গেল। মুয়াজ্জিন তাহলে আজও আসেনি। দরাজ গলায় আজান মুহূর্তে চোখের সামনে তাজা দৃশ্য তুলে ধরল। ওই যে ফুলবানে বলছে, তুই আবার বাইরে যাইতাছস, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। জসিম মিয়ার পেছনে লুকালো বুলবুলি। কিন্তু হাই হুট করে সব আধার হয়ে গেল। বিশাল এক অট্টালিকা, কতগুলো জানালা এক সারিতে আছে, গুনে শেষ করতে পারল না বুলবুলি। তার আগেই লোকটার আদেশে তার পিছু নিতে হলো। শহরে ঢোকার পর থেকে তার চোখের পলক পড়া কম হয়ে গেছে। বিস্মিত হয়ে এপাশ ওপাশ দেখছে সে। কত উঁচু উঁচু দালান, এসবে মানুষ থাকে ভাবতে মাথা ঘুরে যায় তার। অনেক দূর থেকে একটা দালানের জানালা গুনছিল। 15টা জানালা ছিল সেখানে। এসবগুলোতে মানুষ থাকে? আজব লাগে বুলবুলির কাছে। ওসব খুপড়ির ভেতর এরা কিভাবে থাকে? চারদিকে হর্নের শব্দে যখন কানে তালা লাগার জোগাড়, তখন তানভীর তাকে নামতে বলল। লোকটার কথা শুনলে উত্তর দিল না বুলবুলি। গাড়ি চলার এই 2-3 ঘন্টা সময় বুলবুলিকে ফিরে ফিরে দেখছে তানভীর। বুলবুলি বুঝতে পেরেছে, কিন্তু তার বিপরীতে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত সেটা বুঝতে পারেনি। তবে এটুকু বুঝেছে যে তার ছোট্ট এই জীবনটায় এক নতুন দৃষ্টির সম্মুখীন হয়েছে সে। তানভীরের চাহনি তার কাছে খুব অপরিচিত লেগেছে। কেমন যেন বুঝে উঠতে পারে না সে। তানভীর গেট খুলে দিলে বের হয় বুলবুলি। সামনে দালানের উচ্চতা দেখতে থাকে। তবে জানালা কতগুলো সেটা গুনে শেষ করার আগেই তাকে বিশাল এক গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। তানভীরের পিছু পিছু ছোট একটা ঘরে ঢুকে সে। তারপর তানভীর 10 লেখা একটা বোতামে চাপ দিলে একটু পর দরজাটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বুলবুলির মনে হয় এক ধাক্কায় সে উপরে উঠছে, আবার নিচে নামছে। ফলে তার মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলেই তানভীর তাকে খপ করে ধরে। সোজা করে তাকে ছেড়ে দেওয়ার বদলে ধরে থাকলেও সে স্পর্শ বদলে যায় ক্ষণিকে। বুলবুলির অস্বস্তি হয়। এভাবে তাকে কেউ ধরেনি, না বাবা না চাচা। জামান ব্যাপারীর কান মলাও এমন ছিল না। জুয়েল একদিন হাত ধরেছিল, সেদিনও এমন লাগেনি। অস্বস্তির রেশ কাটাতে গা মুচড়ে সরে আসে সে। তানভীর নীরবে দেখে, ছেড়ে দিয়েও কিছু বলে না। স্বল্পক্ষণের মাঝে 11 তলায় উঠে পড়ে তারা। ফ্ল্যাটের দরজা খুললে বুলবুলির সবার আগে চোখ যায় ডাইনিংয়ে খুলতে থাকা বিশাল ঝাড়বাতির দিকে। অবাক বিস্ময়ে লক্ষ্য করে সেটা। হঠাৎ ভারী কি সুরে ধ্যান থামে। শোনো, এখন থেকে তুমি এখানেই থাকবে, ওই যে ওই রুমটাতে বলে অল্পদিন ব্যবহৃত স্টোররুম দেখিয়ে দিল তানভীর। দরজা খুললে মাকড়সার সংসার বুলবুলি নজরে এলো। তানভীর বলল, এখানে থাকবে আর বাড়ি দেখাশোনা করবে, বুঝেছ? সারাদিনের মৌনতার পর বুলবুলির কণ্ঠে স্বর এলো। আস্তে করে সে জিজ্ঞেস করলো, আর আমার স্কুল? স্কুল? কিসের স্কুল? ভ্রু কুচকে তাকালো তানভীর। দৃষ্টি সরিয়ে আনার কোনো চেষ্টা করলো না। ওইদিকে চোখ যাচ্ছে বারে বার। ছোট্ট পুটুলিটা বুকে ধরলো বুলবুলি। চাচার বলা কথা মনে করে বলল, আমার এইখানে ভালো স্কুলে ভর্তি করাইবেন না? কে এসব কে বলেছে তোমাকে? পুটলির কারণে দৃষ্টির গতি থেমে গেলেও পূর্বের ধারণকৃত ছবি জাবর কাটতে কাটতে লাগলো তানভীর। চাচায়। তোমার চাচা তোমাকে কি বলেছে আমি এসব জানি না,
কিন্তু তুমি এটা জেনে রাখো যে তুমি আমার বাড়িতে কাজ করতে এসেছো, কাজের লোক হয়ে, বুঝেছো? বিরক্ত হয়ে বলে নিজের ঘরে গেল তানভীর। আজ সারাটা দিনই না হয়েছে শরীরের আরাম, না হয়েছে চোখের আরাম। গ্রামের মহিলাগুলো এখনো এমন করে চলে যে চোখের শান্তির উপায় নেই। না, এখন ওদের কাছে স্বাধীনতার স্লোগান পৌঁছয়নি। শরীরকে আরাম দিতে হলে এখন সীমাকে দরকার। মেয়েটা তার বিয়ে, ওর ভাইটাল স্ট্যাটিস্টিক দেখলে চোখের আরাম পায় তানভীর। সেটা যেহেতু এখন সম্ভব না, তাই হাতের মুঠোর ফোনটাকেই কাজে লাগাতে হবে। এখানে বিচরণ করতে কোনো বাধা নেই। আর মন মানছে না, বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল বুলবুলি। হাতের বাঁধন ঢিলে হয়ে কখন যে পুটলিটা পড়ে গেছে ঠিকই পেল না সে। তার মাথায় তখন ঘুরছে তানভীরের কথা। সেখানে কাজের লোক হিসেবে এসেছে, চাচা তাকে মিথ্যে বলেছে। বুক কাঁপিয়ে কান্না এলো বুলবুলি। হালকা স্বাস্থ্যের মেয়েটা থপ করে বসে পড়ল ফ্লোরে। বহুদল ভবনের উঁচু জায়গায় দামি ঝাড়বাতির নিচে বসে জীবনের নতুন অনুভূতি উপলব্ধি করল বুলবুলি। রাত 8টার দিকে দরজার শব্দে হাঁটু থেকে মুখ তুলল বুলবুলি। তানভীর তাকে রেখে বেরিয়েছে সেই বিকেলে। বাইরে থেকে দরজা তালা দিয়ে গেছে। সন্ধে হতে শুরু করলে ভয় পেতে লাগলো বুলবুলি। নীরব ফ্ল্যাটে আধার তাকে ভীত করে তুলল। নিজের জন্য বরাদ্দকৃত ধুলো মলিন ঘরে হাঁটুতে মুখ গুজে পড়ে রইল। উপরে ঝুঁকে থাকা মাকড়সার দল থেকে বুলবুলির পিঠের কাঁপুনি দেখতে পেল। বুলবুলি যে কাঁদছে এটা কি তারা বুঝলো? কে জানে। দরজার শব্দে ভয় কমার বদলে বাড়ল। কে এসেছে বুঝলো না বুলবুলি। কিন্তু একটু পরেই দড়াম করে স্টোররুমের দরজা খুলে গেলে মুখ তুলে তাকিয়ে জড়সড় হয়ে গেল সে। রেখা দাঁড়িয়েছে দাম্ভিক ভঙ্গিতে। তানভীর একটা কাজের লোক আনবে বলেছিল। এ কি সেই? তাই মনে হচ্ছে। এবার তাহলে একটা ছোট মেয়ে ধরে এনেছে। যাক, এও শান্তি। আগের মেয়েটার যদিও 15 বছর বয়স ছিল, তবু সে ভাবনায় রেশ টেনে বুলবুলির দিকে তাকিয়ে রেখে বলল, কি নাম তোর? বুলবুলি। নামটুকু বলতে বেশ কষ্ট হলো। নামের কি বাহার। যাক, তোকে যে জন্য আনা হয়েছে সেই কাজের নমুনা কই? বুলবুলি বুঝলো না তাকে কি বলা হচ্ছে। অপলক তাকিয়ে রইল। রেখা খেকিয়ে উঠল। ওরকম করে তাকিয়ে আসিস কেন? তোকে কি এমনি এমনি ভাত দেব? ঘরের কাজ কে করবে? শোন, আজকে বলে দিচ্ছি, রোজ রোজ যেন বলতে না হয়। আমি চলে যাওয়ার আগেই সকালের নাস্তা বানাবি, আর যাওয়ার পর দুপুরের নাস্তা। রাতের খাবার সন্ধ্যার সময় রান্না করবি, যেন গরম থাকে। ঘরবাড়ি সব গুছিয়ে রাখবি, আর জিনিসপত্র এদিক সেদিক হলে তোর খবর খারাপ আছে। দাঁড়ালো না রেখা। এক নিঃশ্বাসে সব বলে চলে গেল। কিছু কথা না বুঝলেও কথার সারমর্ম ধরতে বেগ পেতে হলো না বুলবুলিকে। গলায় দলা পাকানো কান্নাকে ঠোকের ধাক্কায় বুকে পাঠিয়ে দিল। বুকের ভার তার ওজন বাড়াতে লাগলো ক্ষণে ক্ষণে। 2 দিন যেতে এদের নিয়ম ধরতে পারলো বুলবুলি। রেখা বেরিয়ে যায় সকাল 8টায়, তবে তার ফেরার ঠিক ঠিকানা নেই। তানভীর বের হয় 10টার দিকে। সেও মনমর্জি মতো ঘরে ফেরে। নিত্য ঝগড়া করায় দিয়ে রুটে। দেখা হলে দেয় যে শুরু হয়, পরদিন সকাল পর্যন্ত সেটা চলতে থাকে। বুলবুলির স্মৃতি হাতছে এমন দিন পায় না যখন মা বাবাকে এমন ঝগড়া করতে দেখেছে। কাজের প্রথম দিন রেখা রান্নার বিষয়ে বুঝিয়ে দিয়েছিল। পাশের ফ্ল্যাটের বুয়াকে ডেকে নিয়ে বিভিন্ন রকম মেশিন ব্যবহার করা শিখিয়েছে। বুয়া মহিলাটা যাওয়ার আগে বুলবুলির মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কথা না বললেও বুলবুলি বুঝল এই ধারার স্পর্শ তার বড় চেনা। তার শুকনো মরুভূমিতে ওই স্পর্শ এক পশলা বৃষ্টির মতন ছিল। রান্নার হাতে খড়িয়ে মায়ের কাছে হলেও ভারী রান্না তাকে করতে হয়নি। টুকটাক করে প্রথম দিন চালালে রেখা ধমক দিয়ে মেনু বলে দিল। কিন্তু সেদিনই একটা অঘটন ঘটালো বুলবুলি। আনারি হাতে ব্লেন্ডার মেশিন ব্যবহার করতে যেয়ে কাঁচের জার ভেঙে ফেলল। বাড়ি ফিরে অবস্থা দেখে রেখা তার নতুন রূপ প্রকাশ করল। স্টোররুম থেকে একটা লোহার লাঠি জাতীয় জিনিস এনে গুনে গুনে 5 বার সর্বশক্তি দিয়ে বুলবুলির পিঠে আঘাত করল। প্রথমবার গলা ফাটিয়ে চিৎকার করলে রেখার শক্তি যেন আরো বাড়ল। 2 বার ব্যাপারটা ঘটলে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখলো বুলবুলি। ঠোঁট ফেটে রক্ত বের হলো। ব্যথার ছোটে কলজেটা বেরিয়ে আসতে চাইল। সাদা রঙের ফ্রকটা পিঠের কাছে ছোপ ছোপ লাল দাগে ভরে গেল। রাত হলো অভুক্ত পেট নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল বুলবুলি। ঝুলন্ত মাকড়সার বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মেয়েটা দাঁড়ানোর ভঙ্গি চট করে রাগিয়ে দিল তানভীরকে। ক্যামেরাম্যানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে জোরে ধমক দিল সে, তোমাকে আমি এজন্য এখানে এনেছি? বজ্রকণ্ঠের ধমকে বাস্তবিকে চমকে উঠল 21 বছর বয়সী তরুণী। তাকিয়ে রইল তানভীরের দিকে। সে দৃষ্টি দেখে তানভীর বুঝল একটা ভুল কাজ হয়ে গেছে। শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। অতঃপর নরম কণ্ঠে মেয়েটাকে বলল, তুমি যে কত সুন্দর একটা মেয়ে সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে?
তোমার সৌন্দর্যের লেভেল সম্পর্কে যদি তুমি জানতে, তাহলে নিজেকে এভাবে পৌঁছতে দিতে না। এতদিন পার করে যাও বা ঠিক পথে এলে তাও কৌশল জানলে না। এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তোমার সৌন্দর্যে সবাই কুপকাত হয়ে যায়। বুঝতে পেরেছ? নরম স্বরে কণ্ঠে সুধা মিশিয়ে বলল তানভীর। তার এক একটা কথা যেন তরঙ্গায়িত সুরের ন্যায় বাজল মেয়েটার কানে। নিজ সৌন্দর্য সম্পর্কে এমন উক্তি শুনে গর্বে বুকটা ভরে গেল। এক অসীম সুখে ভাসতে লাগলো সে। মেয়েটার মুখ দেখেই তানভীর বুঝলো কাজ হয়ে গেছে। ফিরতি পথে সীমাকে লক্ষ্য করে ইশারা করলো। তার ইশারা বুঝতে সময় লাগলো না সীমা। এগিয়ে যেয়ে মেয়েটার গলায় পেঁচানো ওড়না সরিয়ে দিল। নিবন করা চুলগুলো সরিয়ে সুপ্ত সৌন্দর্য প্রকাশ্যে লেগে পড়ল। হাত পায়ে লাস্যময় ভঙ্গিমা ক্যামেরার চকচকে ডিসপ্লেতে অন্যরকম লাগলো। ক্যামেরাম্যানের অপলক চাহনিতে মেয়েটা বুঝলো বাস্তবিকই তার সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। পত্রিকার এক বিজ্ঞাপনের জন্য একজন মডেল দরকার ছিল। এরকম কাজের জন্য তানভীর বরাবরই মেয়েদের পছন্দ করে। মুখে বলে লেডিস ফার্স্ট, নারীর সৌন্দর্যের কাছে অন্য যে কোনো সৌন্দর্য নস্যি। সেই সৌন্দর্যকে পুঁজি করে যদি একটু কামাই করা যায় তাতে ক্ষতি কি? সে তো আর কাউকে ধরে বেঁধে আনছে না। তবে মেয়েটাকে চোখে লেগেছে। আজকে একবার লাঞ্চের অফার করবে। মনে হয় না নির্বাহী সম্পাদককে রিজেক্ট করবে সে। তারপরের ঘটনা কোন দিকে মোড় নেবে সেটা তানভীরের মুডই পড়বে। রহস্যময় হাসি খেলে গেল তানভীরের চেহারায়। জ্বর তপ্ত শরীর নিয়ে টেবিল সাজালো বুলবুলি। তবে তার অভিজ্ঞতার ঝুলিতে ছোট্ট খুপড়ির চার দেয়াল সীমাবদ্ধ। নিত্য এক রুটিন চলছে তার জীবনে। সকালবেলা রান্না করা, সেটা অবশ্য রুটি বা হালকা কিছু উপর দিয়ে যায় বলে বাঁচা। নয়তো দুপুর বা রাতে রান্নার সময় প্রায় দিন কিছু না কিছু ভুল করে বসে। ফলস্বরূপ নিজ শরীরটাকে রেখার হাতে তুলে দিতে হয়। যতক্ষণ ইচ্ছে সেটার সাথে নিজের মন মর্জি মতো ব্যবহার করে ক্ষান্ত হয় রেখা। বুলবুলির উজ্জ্বল শ্যামলা গায়ের রং আরও কিছুটা উজ্জ্বল হয়েছে। ঘাড়ে পিঠের দাগগুলো তাই জ্বলজ্বল করে। তবে এখানে আসার কিছুদিনের মাথায় রেখা তাকে থ্রি-পিস পরার নির্দেশ দিয়েছে। সেসব বুলবুলি নিয়ে জানালে নিজ উদ্যোগেই তাকে কতগুলো থ্রি-পিস কিনে দিয়েছে রেখা। আজকাল সেটার ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখে বুলবুলি। নিজের শরীরের বৃদ্ধি বুঝতে পারে সে, সাথে সাথে বুঝতে পারে তানভীরের দৃষ্টির লক্ষ্য। যবে থেকে বুঝতে পেরেছে তবে থেকেই নিজেকে আড়াল করতে শুরু করেছে বুলবুলি। এমন দৃষ্টির সামনে নিজেকে খোলা ছেড়ে দেওয়ার মতন বোকা সে নয়। গেস্ট রুমের ছোট বেলকনিটায় যেয়ে দাঁড়ালো বুলবুলি। 11 তলার এই বারান্দা থেকে যেন পুরো শহরটা দেখা যায়। চারদিক তাকিয়ে একটুখানি সবুজ খোঁজে বুলবুলি। তার আজন্ম নীর পাই না। একটু সবুজের কি অভাব। নিজের জন্য বরাদ্দকৃত রুমে যায় বুলবুলি। তার বোল বন্ধ হয়েছে মায়ের প্রস্থানের সাথে সাথে। বকা দেওয়ার মানুষটা নেই, ঝগড়া করার জন্য সেই বুলবুলিও নেই। তার ডাক থেমে গেছে। তবে বুক ভার লাগলে বারান্দায় দাঁড়িয়ে থাকে কোনো পাখির আশায়, নয়তো নিজের ঘরের ঝুলন্ত মাকড়সার সাথে কথা বলে। এটা সেটা কত কিছু। গেট খোলার শব্দে ধ্যান ভাঙলে ভাবতে বসে বুলবুলি। এই মুহূর্তে কে এলো? এখন তো কেউ আসে না। দরজার ফাঁক দিয়ে মাথা বের করে দেখলো তানভীর এসেছে, সাথে একটা মেয়ে। সাথে না বলে কাছে বলা উচিত। তানভীরের হাত মেয়েটার কোমরে। মেয়েটার হাসি মাখা মুখে বলে দিচ্ছে সে স্বেচ্ছাই এসেছে। অবাক হলো বুলবুলি। তানভীরের চরিত্র আঁচ করতে পারলেও কোনো মেয়ে যে স্বেচ্ছায় এভাবে কোনো পুরুষের সাথে আসতে পারে সেটা বুলবুলির ধারণার বাইরে ছিল। তানভীর দেখার আগেই চট করে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। বুলবুলি মেয়ে হিসেবে প্রকৃতিগতভাবে বেশ কিছু জিনিস তার বুঝে এসে গেছে। 11 বছর বয়সের মেয়েটাই তো মধ্যে পৃথিবীর নরম চাদর দিয়ে ঢাকা শক্ত অংশ দেখে ফেলেছে। কিছু সময়ের ব্যবধানেই পাশের রুম থেকে আগত শব্দে নড়ে ওঠে বুলবুলি। কেমন এক চিৎকার শুনতে পায়। পরপরই তানভীরের গলা। আস্তে আস্তে সেটাও থেমে যায়। কুলকুল করে ঘামতে থেকে বুলবুলি। তার মন বলছে কিছু তো একটা ঠিক নেই। ঘর ঝাড়ু দেওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়েছিল বুলবুলি। সে সময় তানভীর এবং মেয়েটাও বের হয়। মেয়েটার বিধ্বস্ত অবস্থা ছিল চোখে পড়ার মতো। তবে তানভীরের দিকে তাকাতে চোখ সরিয়ে নেয় বুলবুলি। রান্নাঘরে গেলে পেছন থেকে তানভীর তাকে ডাক দেয়। শান্ত কণ্ঠ। ভয় পায় বুলবুলি। আজকাল ভয়ই তার সঙ্গী। ভয়ে টানিয়ে কোনো দিন এই খুপড়ি থেকে পালানোর চিন্তা মাথায় এলেও তাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে সে। ঢোক গিলে মাথা নাড়াই বুলবুলি। কিছু দেখেনি সে। তানভীর হাসে, ঘাড় বাঁকিয়ে বলে, গুড, বুদ্ধিমতী হয়ে যাচ্ছ দেখি। আমি কিন্তু বুদ্ধিমতীদের পছন্দ করি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বুলবুলি। সে কি রেখাকে কথাগুলো জানাবে? তাহলে কি সে আরো একদিন অভুক্ত থাকবে? থাক দরকার নেই। আজকাল বুলবুলির খাবারের প্রতি খুব টান তৈরি হয়েছে। এক এক দানা ভাতের মূল্য সে বোঝে। নিজের কাজে মনোযোগ দেয় বুলবুলি। ফেলে আসা গ্রামের স্মৃতি বারবার মস্তিষ্কে হানা দেয়। কান্না ছিটকে আসতে চায়। চোখের পাতায় বাবা মায়ের ছবি ভাসতে অশ্রু নদীর জল গড়িয়ে পড়ে। মনটা বারে বারে জিজ্ঞেস করে, কবে এই জীবন থেকে মুক্তি পাবে সে? কবে?
দিন গড়ানোর সাথে সাথে বুলবুলি চিনেছে রেখাকে, তানভীরকে। নিজের শরীরের দাগগুলো আজ তাকে হাসায়। তার ছেলের হাসি হেসে সে ভাবে, চাচারা ভালো আছে তো, সুখে আছে তো। তবে ইমাম সাহেব, তার স্ত্রী অথবা জামাল ব্যাপারীর মুখটা মনে হতেই বুলবুলির মরা বাগানে শখের ফুল ফোটে। একটাবার ফের ওই গ্রামে যেতে মন চায়। আচ্ছা, জুয়েল কি তাকে এখনো বিয়ে করতে চায়? ইদানিং বেশ বিরক্ত বোধ করছে বুলবুলি। সেদিনের পর থেকে তানভীর বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের বাড়িতে নিয়ে আসে, সময় কাটায়, অবশ্যই বদ্ধ ঘরে, তারপর চলে যায়। রেখা এসে নিজের ঘরের চিত্র সম্পর্কে বুলবুলিকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। আমতা আমতা করতে শুরু করলো। রেখা মুখের বদলে হাত চালায়। সেদিন ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে কাঁচের টেবিলের কোণা বুলবুলির গালে ঢুকে গিয়েছিল। ফলস্বরূপ ব্যথায় বেশ কিছুদিন মুখ নাড়াতে পারেনি। এখনও সেই দাগ জ্বলজ্বল করছে। তবে আজকাল সে রেখার থেকে বেশি ভয় পায় তানভীরকে। রেখার নির্যাতনের ধরন সম্পর্কে সে জ্ঞাত, তবে তানভীরের আচরণ তার কাছে রহস্যময় লাগে। কবে কোন দিক দিয়ে লোকটা ঝড় উঠাবে সে জানে না, তবে আজ করতে পারছে সেই ঝড়ে সে সমূলে উপড়ে যাবে। উপড়ে যাবে। এই তো সেদিনের কথা। রেখা ফেরার আগেই তানভীর ফিরেছে, যেটা প্রায় মাসখানেক ধরে হচ্ছে। বুলবুলি খাবার দেওয়ার জন্য টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তানভীর ডাকলে তরকারি এগিয়ে দিতে চায়। সে সময় হুট করে তানভীর তার কোমরের নিচে হাত রাখলে ঝট করে সরে যায় সে। হাত থেকে তরকারির বাটি পড়ে যায়। অবাক হয়ে লোকটার দিকে তাকালে দেখে সে হাসছে। বুলবুলির মনে হয় হাসিটা বড় ভয়ঙ্কর। সেদিন রাতে রেখা ফিরে বুলবুলির ঘাড় ধরে দেয়ালের সাথে পরপর 5 বার তার মাথায় আঘাত করেছে, কারণ বুলবুলি তার বহুমূল্যের জিনিস নষ্ট করেছে। সে সময় আবছা চোখে বুলবুলির মনে হচ্ছিল রেখার সাথে 5-এর 20-এর কোনো সম্পর্ক আছে। সেদিন পিঠে আঘাত করলো 5 বার, আজ মাথায় 5 বার। তানভীরের করা আচরণের কথা বললে সে আঙুল কাটার হুমকি দিয়েছে, তাও 5টা। একসময় বুলবুলির দেহে স্নেহ স্নেহ গন্ধ থাকত, জসিম মিয়ার আদর মাখা এবং ফুলবানোর শাসন মাখা স্নেহের গন্ধ। আজ সেখানে লাল নীল রং জায়গা করে নিয়েছে। মাঝে মাঝে এটা ভেবে ভ্রম হতে পারে যে বুলবুলি একটা আকাশ, যার দেহে 7 রঙের রঙিন মেলা বসেছে। সে থেকে বুলবুলি রেখার কাছে নালিশের পর্ব বাদ দিয়েছে। বিচারক নিজেই যদি অপরাধী হয়, তাহলে তার কাছে কিভাবে বিচার দেওয়া যায়? তার নিজের বিচার কি করবে? রেখাকে অপরাধী বলার যথেষ্ট কারণ বুলবুলির কাছে বিদ্যমান। তানভীরের অনুপস্থিতিতে বাড়িতে যতটা সময় রেখা থাকে, ততটা সময় ব্যয় করে মোবাইলের পেছনে। প্রায় সময় কারোর সাথে কথা বলে। বেশিরভাগ কথা বুলবুলি বুঝতে পারে। বয়স যুগ হতে যাওয়া মেয়েটা বোঝে সেটা কোনো সাধারণ ফোনালাপ না। বদ্ধ ঘরে থেকেও যেন সে রেখার বাইরের জগৎ বুঝতে পারে। অনুভূতিহীন মেয়েটার হৃদয়ে এই দম্পতির প্রতি ঘৃণা জন্মে যায়। ঘড়ির কাটা সময় জানালে বুলবুলির ধ্যান ভাগে। আজকাল সে বেশিরভাগ সময় ব্যয় করে ভাবনা চিন্তা করে। বুকে কথার পাহাড় জমলে মাকড়সার জাল ভরা ঘরটায় সিজদায় নুয়ে পড়ে। ইমাম সাহেব বলেছিলেন, কথা বলার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা নাকি সিজদা। এখানে নাকি আল্লাহ বান্দার সব কথা শোনেন। বুলবুলিও বলে, এদিক সেদিক কথাও কথা। সে জানে না ছেঁড়া যায় নামাজটা ঠিকমতো ডাক পিয়নের কাজ করে নাকি। রাত 11টা বাজলে ভয় পায় বুলবুলি। এখনো তানভীর বা রেখা কেউই আসেনি। দুজন যেন দুজনের প্রতিযোগী। একজন একদিন দেরি করলে অপরজনের পরদিন আরও দেরি করা যায়। কেউ কারো শাসন বারণ শুনতে বা মানতে চায় না। কি অদ্ভুত সম্পর্ক। বেলকনি থেকে নিজের রুমে যায়, গা থেকে ওড়না খসিয়ে ছোট্ট জানালাটার ধারে বসে। গরম 80 সময়টাতে তার ঘরে কোনো ফ্যান নেই। রেখা বলেছে এই জানলা দিয়ে নাকি হুড়হুড় করে বাতাস আসে। বুলবুলি ফ্যানের কোনো দরকারই হবে না। অবশ্যই রেখা না দিলে সে কখনো নিজ থেকে চাইতো না। সেই অধিকার তার নেই। এক পৃথিবীতে থেকে বাতাসের সমুদ্র থেকে একটু বাতাস চাওয়ার অধিকার না তার নেই। চোখটা লেগে এসেছিল বুলবুলি। ঘুমের মাঝে সে স্বপ্ন দেখলো তার গায়ে এক বিশাল টিকটিকি। অস্বস্তি ভরে সেটা ফেলে দিতে চাইলে যেন আরও জাপটে ধরল। অক্সিজেনের কমতি অনুভব করলে বরফ করে নিঃশ্বাস নিতে শুরু করলো সে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলো টিকটিকিটাকে সরিয়ে দিতে। তখনই ভয়ঙ্কর এক ছুরি তার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে ভেসে আসা আলোতে ঘুম ভাঙা চোখে হিংস্র তানভীরকে দেখতে পেল বুলবুলি। মুহূর্তেই ভয় যেন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল। তোতলাতে শুরু করলো সে। আপনি এইখানে কেন? সেটা জানতে হলে আমাকে আমার কাজ করতে দিতে হবে। এত মুচড়ি করলে তো চলবে না বুলবুলি। নামটা বেশ টেনে টেনে বলল তানভীর। দুনিয়ার কঠিন দিকটা দেখে ফেলা বুলবুলি যেন ধেয়ে আসা ঝড়ের পূর্বাভাস টের পেল। ছট করে উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলে তাকে আটকে ফেলল তানভীর। একটা বাচ্চা মেয়ে আমার হাত থেকে পালিয়ে যাবে, এটা ভাবলে কি করে তুমি? বুলবুলির 2 হাত নিজের এক হাতে নিয়ে তার কোমর শক্ত করে ধরল তানভীর। যৌবন পেরিয়ে যাওয়া লোকটার চোখের উন্মত্ততা বুলবুলি টের পেল কিনা বোঝা গেল না।
আমারে সারেন, আল্লাহর দোহাই লাগে, আমারে সাইরা দেন। উস, একদম চিৎকার করবে না, আমাকে আমার কাজ করতে দাও, নাহলে তোমার সাথে কি হবে ভাবতেও পারছো না। রাতে নিস্তব্ধতায় তানভীরের কণ্ঠ অদ্ভুত শান্ত শোনালো। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর হিসেব কষিয়ে বুলবুলি বুঝতে পারল সে এটার অপেক্ষাতেই ছিল। তানভীরের হাত থেকে বাঁচতে হলে যদি মৃত্যুকে বরণ করে নিতে হয় তাহলে তাই সই। যদিও সে জানে না তানভীর কেন এমন করছে, তবুও তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এর অপেক্ষা মৃত্যু শ্রেয়। ভাবনার প্রতিফলন স্বরূপ তানভীরের হাতে শক্ত একটা কামড় দিল সে। মুহূর্তে যেন আহত বাঘের মতন গর্জে উঠল তানভীর। রক্তচক্ষু নিয়ে বুলবুলিকে দেখে তার স্পর্শকাতর অঙ্গে শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরল। অসহনীয় ব্যথায় চিৎকার করে উঠল বুলবুলি। অভুক্ত দুর্বল অত্যাচার সহ্য করে আসা শরীরটা আজ নতুন অত্যাচারের মুখোমুখি হলো। ভয়ঙ্কর ব্যথার কারণে কিছুটা নিতিয়ে পড়ল বুলবুলি। তানভীর সেই সুযোগে তাকে নিচে ফেলে দিতে চাইলে ফের যেন বুলবুলির শরীরে শক্তি এলো। বাচ্চা মেয়েটাকে আয়ত্তে আনতে তানভীরের ঘাম ছুটে গেল। কুত্তার বাচ্চা, সার আমারে, জানোয়ার সার কইতেছি। পরিচিত শব্দের গালিয়ে তানভীরকে আরো লাগিয়ে দিল। ওনা বুলবুলি আগেই সরিয়েছিল, তাই তানভীরের আক্রমণের শিকার হলো তার জামা। গলার কাছ থেকে এক টান দিয়ে সেটাকে ছিঁড়ে ফেললো তানভীর। তারপরই এক ধাক্কায় বুলবুলির মাথাটা দেয়ালে ঠুকে দিল। এ প্রথম যেন বুলবুলির কাছে রেখাকে খুব কাঙ্ক্ষিত মনে হলো। চাইল এই মুহূর্তে রেখা আসুক। এই অবস্থায় তাকে দেখলে নিশ্চয়ই সে এগিয়ে আসবে। সে কি জানে রেখা আরেকজনকে মনোরঞ্জনে ব্যস্ত। মাথাটা ঘুরে উঠলেও নিজেকে সামলে নিতে চাইল বুলবুলি। মন বলছে আজ তানভীরের হাতে ধরা দিলে এটা হবে জীবনের সবচেয়ে বড় ভুল। সেই ভুল এড়াতেই দৌড়ে ডাইনিংয়ে চলে গেল সে। মাথায় আঘাত দেওয়ার পর তানভীর কিছুটা নিশ্চিন্ত হয়েছিল। মেয়েটাকে নিদিয়ে পড়তে দেখে ভেবেছিল পাখি বসেছে, কিন্তু বুলবুলিকে বের হয়ে যেতে দেখে তার পিছু নিল তানভীর। কোনো কাজে সে হাত দিয়েছে আর সেটা সম্পূর্ণ হয়নি এমনটা তো কোনোদিনও হয়নি। তবে আজ কেন? বিশ্বাস থেকে যেন বুলবুলি অদ্ভুত শক্তি পেল। তানভীর তাকে ধরে ফেললেও আরেক হাতে লুকিয়ে রাখা কাঁচের গ্লাস দিয়ে তানভীরের মাথায় আঘাত করল। ব্যথায় কাতর না হয়ে যেন তানভীর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ফলে ঝুড়িতে রাখা ঝুড়ি দিয়ে পোজ বসিয়ে দিল বুলবুলির গলায়। বুলবুলি ততক্ষণে ছোট্ট বেলকনির দিকে চলে গেছে। মাথার আঘাত, গলার ব্যথায় বুলবুলির শরীর যেন অবশ হয়ে আসছিল। চোখে ঝাপসা দেখতে শুরু করলো সে। মাথাও ঘুরতে শুরু করেছে প্রচণ্ড বেগে। বুলবুলিকে গ্রিলের সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল তানভীর। বলল, এত ছোটাছুটি করে কোনো লাভ নেই, আমার কাছেই ধরা দিতে হবে। শুধু শুধু নিজের জন্য জিনিসটা কঠিন করছিস। গ্রিলের উপর এক পা উঠে দাঁড়ালো বুলবুলি, যার উপরের অংশটা ফাঁকা। বুলবুলিকে এভাবে দাঁড়াতে দেখে প্রকৃতই ভয় পেল তানভীর। আচ্ছা, কিছু করছি না তোকে, আয় চলে আয়, দেখ আমি চলে যাচ্ছি। চোখে তানভীরের দিকে তাকালে তাকে ধূর্ত শিয়ালের মতন মনে হলো বুলবুলি। যে শিকারকে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় নিতে চায় সেই কথা মনে হতেই আরেক পা গ্রিলে দিয়ে নিচের দিকে ঝুঁকে তাকালো। রাত 12টার আধারে সরকার নিয়ন বাড়িগুলোর আবছায়া দুইটা অবয়ব দেখে চমকে উঠল সে। ওই যে জসি মিয়া, পাশেই ফুলবানো। মুখ খুলে তাদের ডাকতে চাইল বুলবুলি, কিন্তু পারল না। তার আগেই তানভীরের কণ্ঠ শোনালো, নেমে বুলবুলি, ওখান থেকে পড়লে তুই বাঁচবি না। তার আগেই তানভীরের কণ্ঠ শুনল। একবার সেদিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো বুলবুলি। আবার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ডান পা উঠিয়ে একদম গ্রিলের ওপাশে চলে গেল। ভয় ঘাম ছুটল তানভীরের। মেয়েটা এখান থেকে পড়লে লোক জানাজানি হবে, তার ইমেজের কি হবে? থানা পুলিশ করতে হবে, ভদ্রতার খোলসটা কি খুলে যাবে? ভাবনা শেষ করে তাকাতেই চমকে উঠে গ্রিলের উপর ঝুঁকে পড়ল সে। রাস্তায় বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর নিজেকে আটকাতে পারল না বুলবুলি। পেছনে তানভীরের হিংস্র মুখ আর সামনে বাবা মা। নিঃসন্দেহে সামনের গন্তব্য উৎকৃষ্ট। সিদ্ধান্ত নিতে পেরেই যেন নিজের বহু আকাঙ্ক্ষিত অবশ দেখতে পেল বুলবুলি। পাখির মতন দুহাত ছড়িয়ে জসিম মিয়ার বাড়িয়ে রাখা হাতের দিকে চলে গেল। কতদিন আব্বার কোলে ওঠা হয় না। নিয়ন বাতির আলোয় তানভীর স্পষ্ট দেখল নিচে একটা নদী তৈরি হয়েছে, যার জল টকটকে লাল। খবরের পাতায় শিরোনাম হয়েছে, রোজই হয়, তবে আজকেরটা বিশেষ এই কারণে যে শিরোনামের ব্যক্তি স্বয়ং নির্বাহী সম্পাদক তানভীর হায়দার নিজে। ঘটনা বিশেষ কিছু না, বাড়ির কাজের মেয়েটার উপর জিনের আছর ছিল, প্রায় উল্টাপাল্টা আচরণ করত। প্রমাণস্বরূপ তানভীর হায়দারের মাথার চোট। একবার তো গ্লাস দিয়ে মেরে বসেছিল মেয়েটা। হায়দার সাহেব বা তার স্ত্রী কিছুই বলেনি। অসহায় মেয়ে, বাপ মানে মায়া করে রেখে দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। জিনের আছরে শেষ পর্যন্ত আত্মহত্যা করলো মেয়েটা। বিষয়টা নিশ্চিত করেছে তানভীর হায়দার এবং তার স্ত্রী রেখা হায়দার। মেয়েটার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে নাকি মাঝে মাঝেই নিজেকে আঘাত করত।
বোঝা যাচ্ছে জিনটা অনেক অত্যাচারী ছিল। কি আঘাতটাই না করেছে মেয়েটাকে। কয়েক মাস আগে এমনই আরেক অসহায় মেয়েকে নিজ বাড়িতে জায়গা দিয়েছিলেন হায়দার দম্পতি, কিন্তু সেই মেয়েটাও তাদের মায়া বোঝেনি। কি মনে করে পালিয়ে গেল সেটা আজও রহস্য। কাঁচের দরজা ঠেলে ঢুকতে গেল এক তরুণ কর্মচারী। শুনতে পেল নির্বাহী সম্পাদক তানভীর হায়দার কাউকে হাসি মুখে বলছে, আমার একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে হবে, বউটার বাড়িতে অনেক কষ্ট হয়। থম মেরে বসে আছে সানা। তার পাশেই তার ভাবি মুচকি মুচকি হাসছে। ভাবির এই হাসি দেখে সানার মনের ভেতর রাগ বেড়ে উঠেছে। বকাটে ছেলেদের মতো এরকম হাসি কেন দিচ্ছ আমাকে দেখে? সানার কথাই এবার সুমাইয়া হাসি থামিয়ে ফেলে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আমার হাসি তোমার বখাটেদের মতো লাগলো সানা? তা নয় তো কি? হ্যাঁ, এভাবে হাসছো কেন? সুমাইয়া জানে সানা রেগে আছে, রাখবে না বা কেন। আজই সানার স্বামী আসবে এই বাসায়, এ নিয়ে সে সানাকে খোঁজাচ্ছে। যখন তোমার স্বামী তোমাকে দেখে হাসবে তখন ঠিকই ভাল লাগবে, তাই না? রেডি হও, রেডি হও, স্বামী সোহাগী ভাষার জন্য রেডি হও। কথাটা শেষ করেই জোরে হাসা ধরল সুমাইয়া। এবার খুব লজ্জা লাগলো সানার। নিজের বড় ভাইকে নিয়ে এসব বলতে লজ্জা লাগছে না ভাবি? ছি, কি অশ্লীল তুমি। লজ্জা তখনই লাগতো যখন ভাইজান আমার সামনে থাকতো, এখন যেহেতু ভাইজান নাই সেহেতু আমি বলতেই পারি। সানার কি বলবে, সে যাই বলুক না কেন আজ তার ভাবি তাকে শরম দিতেই থাকবে। তাই সে ওখান থেকে উঠে গোসল করতে চলে গেল। সানার যাওয়ার দিকে তাকিয়ে সুমাইয়া দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আগে কত চঞ্চল ছিল, এখন এত শান্ত দেখে ভালো লাগছে না তার। হয়তো বাবা মা ভাইকে ছেড়ে চলে যাবে, এই কারণে এতটা শান্ত এখন। সেও রুম থেকে বাহিরে হয়ে চলে যাওয়ার আগে সানাকে ঝরে ডাক দিয়ে বলে গেল, আমি খাটের উপরই শাড়ি রেখে চলে যাচ্ছি, রেডি থেকো কিন্তু। গত পরশু সানার বিয়ে হয়ে গেল। বিয়েটা ছিল সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত তার কাছে। বাবা যে তাকে হঠাৎ বিয়ে দিয়ে দেবে এই ভাবনা তার মাথায় আসেনি। বিয়েটা এমন এক লোকের সাথে হলো, সাথে যাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা মাথায় আসেনি। লোকটা কেমন যেন গুরুগম্ভীর প্রকৃতির, যার মুখ দিয়ে কখনো কোনো কথা বের হতো না। এমন চুপচাপ প্রকৃতির লোকজন সানার কোনো কালেই পছন্দ ছিল না। তবু আল্লাহ কেন যে একে তার কপালে স্বামী হিসেবে রেখেছে উনিই ভালো জানেন। গোসল সেরে এসে তার ভাবির রেখে যাওয়া হালকা গোলাপি রঙের শাড়িটা পরে নিল। আর যাই হোক, বড় বোনের মতন ভালোবাসা দেওয়া মানুষটার কথা সে ফেলতে পারবে না। সানা রেডি হয়ে চলে গেল তার বাবার রুমে। সাদিক সাহেব বসে বসে ম্যাগাজিন পড়ছিলেন। দরজায় টোকা পড়তেই চোখ থেকে চশমা খুলেই টেবিলে রেখে বলেন, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে থাকলে হবে? বাবার কথাই হাসে সানা। বাবা কিভাবে যেন বুঝে যায় সে এসেছে। বরাবরের মতন আবার জিজ্ঞেস করে সানা তার বাবাকে, আপনি কিভাবে বুঝলেন বাবা আমি এসেছি? আমি বুঝে যাই যে আমার আম্মাজান এসেছেন, কারণ বড় আম্মাজান তো একটু আগে এসে আমাকে চা দিয়ে গেছে, তাহলে এখন তো আমার ছোট আম্মাজানই আসবে। বড় আম্মাজান বলতে বাবা যে ভাবিকে বুঝিয়েছেন তা সে বুঝতে পেরেছে। ভাবিকে বাবা নিজের সন্তানের মতো স্নেহ করেন, এটা খুব ভালোভাবে বুঝতে পারে সানা। সে আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে এত ভালো পরিবারে তাকে পাঠানোর জন্য। বাবা এই সময় চা খেলেন যে, খাবার খাবেন না? আমি খেয়ে নিয়েছি আম্মাজান, তোমার ভাবি আমাকে খাইয়ে দিয়ে গেছে একটু আগে। মাশাআল্লাহ, আমার আম্মাজানকে অনেক সুন্দর লাগছে। বাবার কথায় সানা লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে মাথা নিচেও করে ফেলে। আজ যে আপনি দুপুরে আমাকে ছাড়া খেয়ে নিলেন বাবা? প্রশ্নসূচক দৃষ্টিতে সাদিক সাহেবের দিকে তাকিয়ে আছে সানা। অবাক হয়েছে সে, কারণ আজ তার বাবা তাকে ছেড়েই প্রথম খাবার খেল। আজ তো সাফওয়ান বাবা আসবে, বললো তোমাকে নিয়ে বাইরে খেতে যাবে, এই জন্য আর ডাকিনি। ছেলেটা আমাকে ফোন দিয়ে পারমিশন চাইলো যে তোমাকে নিয়ে এসে বাইরে যেতে চায়, তাই আর না করলাম না। সাফওয়ান যে তার বাবার কাছে এভাবে পারমিশন চাইবে বাইরে যাওয়ার জন্য, তা কারো ভাবনাই আসবে না। যে লোক সালাম দেওয়া আর কেমন আছেন এটা কথা ব্যতীত মুখ দিয়ে আর একটা শব্দও বের করে না, সে আজ কিভাবে পারমিশন চাইল? আশ্চর্যজনক ব্যাপার সেপার ঘটে যাচ্ছে। বাবার সামনে তো আর কিছু বলতে পারবে না সে, তাই বাবার থেকে বিদায় নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। 3টা বাজে, এদিকে ক্ষুধায় সানার পেটে ইঁদুর লাফাচ্ছে। এই মেয়ে না খেয়ে একদম থাকতে পারে না। টাইম মতো তাকে খেতেই হবে। হাঁক ছেড়ে ভাবিকে ডাক ধরলো, ভাবি, ও ভাবি, কোথায় তুমি? সানার ডাক শুনে ওর বড় ভাই চলে আসে। জহির বোনের ডাকে দেরি করেনি আর চলে আসতে। কি হয়েছে এভাবে ডাকছিস? কিছু লাগবে তোর? না ভাইয়া, আসলে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই ভাবিকে ডাকছিলাম। ভাবি কোথায়? ও, তোর ভাবি তো গোসলে গেল। আচ্ছা থাক, তুই বস, আমি আজ তোকে খাবার দিই। ভাইয়ের কথায় অপ্রস্তুত হয়ে যায় সানা। তার ভাইয়া হয়তো জানে না আজ তার বাইরে যাওয়ার কথা, তাই তো কি অবলীলায় খাবার বেড়ে দিতে চাচ্ছে। তার নিজের বলতে কেমন লজ্জা লজ্জা লাগছে, তাই কথা ঘুরিয়ে বলে, থাক ভাইয়া, ভাবি আসুক তো। আপনিও নিশ্চিত খান নাই, ভাবি আসলে খাইয়েন।
কলিং বেলের আওয়াজ বুঝিয়ে যায় সানা যে কে এসেছে। সানা চুপচাপ বসে থাকতো। জহির দরজা খুলে মানুষটাকে নিয়ে ভেতরে আসতো। যতই হোক তার স্ত্রীর বড় ভাই, আবার একমাত্র বোনের স্বামী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাফওয়ান সালাম দিল জহিরকে। জহির সালাম শুনে নিজের সব ভাবনা ফেলে দিয়ে সালামের উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। ফ্যানের নিচে গিয়ে বসো, ঘেমে কি নাজেহাল অবস্থা তোমার। না সমস্যা নেই ভাইয়া, আপনি তো ব্যস্ত হবেন না, আমি বসছি। সাফওয়ান জহিরকে ভাইয়া বলার কারণ সানা। সানার বড় ভাই, সে সম্পর্কেও বড়। সানা দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে নিয়ে লেবু দিয়ে শরবত বানালো। ফিরে এসে দেখতে পেল সেখানে তার ভাই নেই। সাফওয়ান একা বসে খুব মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। সানা এবার শরবতের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো, দেবে কিনা এই ভাবনা চিন্তায়। সানার ভাবনার মাঝে সাফওয়ানের কথা কানে আসলো। এইভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে না থেকে গ্লাসটা যদি আমাকে দিতেন খুব উপকৃত হতাম। সানা নিজের বোকামিতে লজ্জা পেল। বোকা বোকা চাহনি দিয়ে কাপা কাপা হাতে শরবতের গ্লাসটা সাফওয়ানের কাছে দিল। সাফওয়ান শরবত খাচ্ছে আর ফোন চাপছে। নীরব সাফওয়ানকে দেখে আবারও সানার মন খারাপ হয়ে গেল। লোকটা তার দিকে তাকালো না, বুঝতেও বলল না। এইদিকে সাফওয়ানকে একা ড্রয়িং রুমে রেখে নিজের রুমেও যেতে পারছে না। ব্যাপারটা দৃষ্টিকটু লাগে তাই। দাঁড়িয়ে থাকতে সানার একদম ভালো লাগছে না। সুমাইয়া রুম থেকে বেরিয়ে এসে সোজা ভাইয়ের সামনে চলে গেল। বোনকে এভাবে এগিয়ে আসতে দেখে সাফওয়ান বলল, সাইফকে পাঠিয়েছে তোর চকলেট আনতে, বাকি জিনিস নিয়ে চলে আসবে সে। তুমি কিভাবে বুঝলে আমি এখন কি বলবো? ভাইরা আসছে, তাদের জন্য গিয়ে খাবারের ব্যবস্থা করো। জহির বউয়ের ব্যবহারে বিরক্ত। ভাইদের সামনে গেলে নিতান্তই বাচ্চা হয়ে যায়, অথচ এমনি টাইমে কি ম্যাচুরিটি দেখায়। তখন সুমাইয়া জহিরকে বলে, আসলে আজ ভাইয়া সানাকে নিয়ে বের হবে, লাঞ্চ তারা বাহিরে করবে, তাই বাবা থেকেও পারমিশন নিয়েছে। আপনি, আমি আর সাইফ একসাথে লাঞ্চ করে নিব নে। সানা তো রেডি আছে, এবার না হয় তারা বের হোক। জহিরের ব্যাপারটা ভালো লাগলো না। এই দুপুরবেলা রোদে বোনের বের হওয়াটা পছন্দ হচ্ছে না। সানার গরমে প্রচণ্ড সমস্যা হয়। রোদে গেলে অতিরিক্ত গরমে মেয়েটার ঠান্ডা লেগে হাঁচি শুরু হয়ে যায়। এ কারণে বোনকে যে সে কত শাসনে রাখে তা সেই একমাত্র জানে। ছোট বোনের গায়ে সামান্য আঁচড় লাগলেও তার কলিজা ফেটে যায়। নতুন জামাই কেউ না করতে পারে না। অনিচ্ছা থাকার পরেও সে যেতে বলল। যাও তাহলে তোমরা, সাবধানে যেও, সাফওয়ান সানার খেয়াল রেখো। সাফওয়ান উপর নিয়ে মাথা দুলালো। এর মানে সে সানার খেয়াল রাখবে। সানা আর কি করতো? রুমে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। সাফওয়ানও কালো পাঞ্জাবিটা টেনে টুনে সোজা করে নিল। গরমে ঘেমে পাঞ্জাবিটা শরীরের সাথে লেগে গিয়েছিল তার। সাফওয়ানের দিকে এখন অবধি সানা চোখ তুলে তাকিয়ে দেখেনি। লজ্জা লাগছে অনেক তার তাকাতে। সানা আর সাফওয়ান বের হওয়ার সময় সাইফ ঢুকলো সানাদের ফ্ল্যাটে। জানো মিষ্টি ভাবি, ভাইয়া নিজে তো আগে শ্বশুরবাড়ি ঢুকে গরম থেকে বাঁচলো, অথচ আমাকে গরমে এত কিছু কিনতে পাঠালো। এটা কি ঠিক হলো? সাইফের অভিযোগ শুনে সানা মুচকি হাসলো। যাও গিয়ে ভাবিকে বলো ফ্রিজ থেকে শরবত বের করে দিতে। তোমার জন্য আমি বিটর বল মিশিয়ে আলাদাভাবে বানিয়ে রেখেছি, গিয়ে খেয়ে নাও। তুমি এত ভালো কেন মিষ্টি ভাবি? এখানে না দাঁড়িয়ে থেকে এবার যা, আমাদের লেট হচ্ছে। সাফওয়ানের গম্ভীরভাবে বলা কথাটা শোনা মাত্রই সাইফ সেখান থেকে কেটে পড়ল। সাফওয়ান এবার ধীর গলায় সানাকে বলল, দেরি হয়ে যাচ্ছে, নিচে গিয়ে আবার রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। সানা হাঁটা ধরলো আশেপাশে না তাকিয়ে। সাফওয়ান ফুস করে নিঃশ্বাস নিল। আজকাল এই মেয়েটাকে যা বলা হচ্ছে রোবটের মতন তাই করে যাচ্ছে। সাফওয়ান এবার দ্রুত পা চালালো। সানার সাথে নিচে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল একজন রিক্সাওয়ালা আসছে। রিক্সাওয়ালাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল। রিক্সাওয়ালার সাথে কথা বলে উঠে বসলো রিক্সায়। সানার দিকে হাত বাড়িয়ে রাখলো সাফওয়ান, যাতে তার হাত ধরে উঠতে পারে সানা। সানাও ইতস্ততভাবে সাফওয়ানের হাতে হাত রাখলো। সম্পূর্ণ ভার সাফওয়ানের হাতে দিয়ে রিক্সায় উঠে বসলো। রিক্সার হুডটা একটু টেনে দিবেন, রোদে আমার সমস্যা হচ্ছে। সানার কথা শুনে সাফওয়ান রিক্সায় হুড টেনে দিল। নিজে যথাসম্ভব রিক্সায় কোনায় চেপে বসলো, যাতে সানার বসতে কোনো সমস্যা না হয়। রিক্সার মধ্যে এভাবে আলাদা বসা যায় না, তবুও সাফওয়ান চেপে আছে যাতে সানার কমফোর্ট ফিল হয়। এ একজন মেয়ে, তার সারা জীবনের দায়িত্বে আছে। পুরো রাস্তা জুড়ে কেমন নিস্তব্ধতা ঘিরে আছে দুজন মানবীকে। একজন বরাবরের মতন গম্ভীর, তো আরেকজন শান্ত হয়ে আছে। দুজনের মনের মধ্যে চলছে দুরকম ভাবনা। তাদের এই চুপ থাকার মধ্যেই তার রেস্টুরেন্টের সামনে চলে আসে। সানা রিক্সা থেকে নেমে সাইডে দাঁড়ালো। সাফওয়ান রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে সানার হাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে ফেলল। আচমকা সাফওয়ান হাত ধরাই চমকে যায় সানা। সাফওয়ান নিজ থেকে কিভাবে তার হাত ধরল। সানার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সানা কিভাবে কাঁপতে দেখে হালকা হাসে সাফওয়ান। রাস্তায় এভাবে কাঁপতে থাকলে লোকে ভাববে যে আপনার মৃগী রোগ হয়েছে মিসেস সাফওয়ান। সাফওয়ান যে আজ
সানাকে লজ্জা দিতে যাচ্ছে, সানা এবার বলে ওঠে, আপনি আমার হাত ছেড়ে দিন, তাহলে আর কাঁপবো না। আমি আমার বিয়ে করা বৈধ স্ত্রীর হাত ধরেছি, তাই আর ছাড়ছি না হাত। মৃত্যু অবধি এই হাতের মালিকানা আমি ছাড়ছি না।